তাহলে এই যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টে 12খানা ঘর আছে। এই প্রত্যেকটি ঘরকে আমরা জানি ভাব রূপে। এই প্রত্যেকটা ঘরের নিজস্ব নাম আছে। যেমন কি প্রথম, মানে আমরা আগের দিন জেনেছিলাম যে লগ্ন কাকে বলে। লগ্ন হচ্ছে যখন কোনো জাতক বা জাতিকা, অর্থাৎ যখন কোনো শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করলো এবং সে এই পৃথিবীতে জন্মে প্রথম নিঃশ্বাসটা যে সময়টায় নিচ্ছে, সেই সময়ে পৃথিবী সাপেক্ষে পূর্ব দিকে যে রাশিটির উদয় হচ্ছিল, আমরা 12টি রাশির নাম জেনেছি, এই 12টি রাশির মধ্যে যে রাশিটি পূর্ব দিকে উদয় হচ্ছিল, সেই রাশিটি সেই জাতক বা জাতিকার লগ্ন। ঠিক আছে। এবার ধরে নিলাম যে এই যে চার্টটা আছে, এই চার্টের যে বাচ্চাটা, যেহেতু এটি কালপুরুষের লগ্ন চার্ট, সবার ক্ষেত্রে বোঝার জন্য সুবিধা হবে। বিভিন্ন চার্টের ক্ষেত্রে বিভিন্ন লগ্নের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে, কিন্তু এইটা যেহেতু সকলের ক্ষেত্রে সুবিধাজনক, তাই আমি এটা নিয়ে আলোচনা করি। যে এই বাচ্চাটি যখন জন্মেছিল, তখন তার লগ্ন মানে লগ্ন হয়েছিল মেষ, অর্থাৎ পূর্ব দিকে তখন মেষ রাশিটি উদিত হচ্ছিল। তাহলে এই ঘরটাকে আমরা 1 নম্বর ঘর হিসাবে জানি। 1 নম্বর ঘরটাকে আমরা কি জেনেছিলাম, কি নামে আমরা আগের দিন লিখেছিলাম? যে লগ্ন লগ্ন ঘর। অনুভাব বা লগ্ন ভাব। হ্যাঁ, লগ্ন ভাব। বেশ। আচ্ছা, তো এই যে আমরা একটু পুরোনো দিনের পড়াটা নিয়ে আলোচনা করি, যে যদি এই ঘরটাকে লগ্ন ঘর বলা হয়ে থাকে, তাহলে এই ঘরের সাপেক্ষে এই যে 7 নম্বর ঘর, এই 7 নম্বর ঘরটার নাম কি? কেউ একজন বলুন। ম্যাম ম্যাম পতি প্রতি ভাব জায়া ভাব। আচ্ছা, একজন ছায়া ভাব। একজন করে বলবেন, আমি হ্যাঁ বলার পরে সে বলবেন, বাকিরা একটু পরে বলবেন। হ্যাঁ, বেশ। এটা হলো তাহলে পতি বা পত্নী ভাব। পতি বা পত্নী ভাব থেকে বোঝাই যাচ্ছে পতি বা পত্নী, স্পাউস ঘর, এই ঘর থেকে সেই জিনিসটার বিচার করা হয়। আমরা আজ জানবো যে কোন ঘর থেকে কি কি বিচার হয়। আগের দিন আমরা জেনেছিলাম এই ঘরগুলোর নাম কি। আর আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোন কোন ঘর থেকে কি কি বিচার করা হয়। এবং এই ক্লাসটা হচ্ছে একদম প্রেডিকশনের, মানে সব থেকে এতদিন আমরা যেটা শিখছিলাম সেটা একদম বেসিক লেভেল ছিল। সেই বেসিকটাকে কমপ্লিট করে আমরা যে প্রেডিকশনের দিকে এগোচ্ছি, সেই প্রেডিকশনের সব থেকে মূল্যবান ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। এই ক্লাসটা আপনাদের কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে, এবং এটারই কিন্তু প্র্যাকটিস, এবং সারা জীবন ধরে আমাদের যে প্রেডিকশন গুলো আমরা করব, সেই প্রেডিকশনের কিন্তু একদম যেটাকে বলবো যে জাড়, মানে একদম শিকড়, সেই শিকড়ের বিষয়বস্তুই কিন্তু এই যে ভাব, এই ভাবের কারকত্বগুলোকে একদম কণ্ঠস্থ করে ফেলা। একজন মানুষ এসে জিজ্ঞেস করলো যে আমার বিবাহিত জীবন ঠিক যাবে কিনা, আমার সন্তান আসবে কিনা, বা আমার বাচ্চার পড়াশোনাটা কেমন হবে, বা আমার বস আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমার কাজের জায়গায় উন্নতি হবে কিনা, এই প্রশ্নগুলোই যে শোনার সঙ্গে সঙ্গে বিচারটা যে কোন নম্বর ভাব থেকে আমাদেরকে করতে হবে, সেটা আমরা জানবো হচ্ছে এই ভাবের বিশ্লেষণ থেকে। তো পরবর্তী প্রশ্ন করি, যে এই যে মেষ লগ্ন সাপেক্ষে এই যে 9 নম্বর ঘরটা, এই 9 নম্বর ঘরকে আমরা কি নামে জানি? কে বলবে? ম্যাম পায়েল। বলবো। পায়েল বলেছে, যে বলেছে সে আর বলবে না। আচ্ছা, শিল্পা, হ্যাঁ শিল্পা বলো। এটা হচ্ছে ম্যাম ধর্মভাব বা গুরুভাব বা ভাগ্য ভাব। বেশ। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই ধর্মভাব, ভাগ্যভাব আর গুরুভাব, তো আমরা তাহলে মোটামুটি এই তিনটে থেকে আমরা বুঝেছি যে এই জিনিসগুলোর বিচার হয় হচ্ছে 9 নম্বর ঘর থেকে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা আগের দিন অনেকে গুলিয়ে ফেলেছি, পড়া যারা যারা হোম টাস্ক দিয়েছিল গ্রুপে, তাদের ক্ষেত্রে বলি, এই যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘরের যে নামগুলো আমরা জেনেছি, সেটা কিন্তু ফিক্সড। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু তাদের লগ্ন চার্ট হিসাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে ঘরগুলো আমরা তাদের নাম জেনেছি, ওগুলো ফিক্সড এবং ওর কারকত্বগুলো ফিক্সড। কিন্তু যখন লগ্নটা চেঞ্জ হয়ে যাবে, লগ্ন সাপেক্ষে তার ঘরগুলো চেঞ্জ হবে, কিন্তু ভাব বা ভাবের কারকত্ব কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি, এইটা যেমন মেষ লগ্নের চার্ট, তাহলে এই ঘরটা তার সপ্তম, কিন্তু এই সপ্তমের থেকে আমরা যে বিচার করব, এই বিচারটা মেষ লগ্নের ক্ষেত্রে এই ঘর অর্থাৎ তুলার ঘর থেকে করব। কিন্তু যখনই লগ্নটা চেঞ্জ হয়ে গিয়ে বৃষ লগ্ন হয়ে যাবে,
তখন কিন্তু তার সপ্তম ভাব গিয়ে হয়ে যাবে বৃশ্চিক। কিন্তু হুম। বৃশ্চিক ঘরটা হলেও আমাদের কিন্তু ভাবের আমরা যে কারকত্ব, যে আমরা সপ্তম ভাব থেকে কি কি বিচার করব, সেটা যেমন মেষ লগ্নের ক্ষেত্রে তুলা থেকে যা যা বিচার করব, ঠিক বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা বৃশ্চিকের থেকে তাই তাই বিচার করব। এটুকু কি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে সকলের? হুম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরবার তাহলে আমরা মেষ লগ্ন সাপেক্ষে এই যে 12 নম্বর ঘরটা, এই 12 নম্বর ঘরকে আমরা কি নামে জানবো? বলবো ম্যাম? হ্যাঁ, ব্যয় ভাব। তনুশ্রী বলুন। বলবো, এটা ব্যয়ভাব, বা এখান থেকে মোক্ষটাও আমরা দেখি, অর্থাৎ যেটা সাধনা যেটা আমরা বলি সেটাও দেখি। হ্যাঁ, তাহলে 12 নম্বর ঘর থেকে ব্যয় এবং মোক্ষ দুটো নাম আমরা পেয়েছি, অথবা দুটো আমরা যে পাচ্ছি সেটা তো বুঝলামই, আরো ডিটেল আমরা এরপরে আসছি। বেশ, খুব ভালো কথা। তার মানে ঠিক যেরকম বুঝলাম যে যেমন মেষ লগ্নের ক্ষেত্রে এই ঘরটা 12, এবং 12 থেকে যা যা বিচার করা হয় সেটা আমরা মেষ লগ্নের সাপেক্ষে এই ঘরটা থেকে করব। কিন্তু যখনই আমরা এখানে মিথুন লগ্ন নিয়ে যাব, যে মিথুন লগ্নের 12 নম্বর ঘর, তখন সেটা কিন্তু কে বলবে? চলে আসে কৃষ। বিশ্বরাজ। মিথুন লগ্নের এই ঘরটা, অর্থাৎ বৃষ, বৃষ রাশি থেকে আমরা তার 12 নম্বর ভাবে বিচার করব। হুম। আচ্ছা, বেশ, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে এই মেষ লগ্নের সাপেক্ষে এই যে ষষ্ঠ ঘরটা, এই ষষ্ঠ ঘরটাকে আমরা কি নামে জানবো? শত্রু। শত্রু, রোগ ঋণ রিপু। রোগ ঋণ রিপু। হ্যাঁ, রোগ ঋণ শত্রুতা, তাহলে আমরা এই ঘর থেকে বিচার করবো। বেশ ভালো। ঠিক, তাহলে 6 নম্বর ঘর যেমন মেষ লগ্নের ক্ষেত্রে এই ঘরটা যেমন 6 নম্বর হয়েছে, যদি আমরা ধরি যে কর্কট লগ্ন, তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘরটা 6 নম্বর ঘর, অর্থাৎ এই ঘর থেকে আমরা ছয়ের যা যা বিচার সেটা করব। তো একটা সব থেকে মানে এই যে ঘরগুলো আমরা আগের দিন লেখাটা প্র্যাকটিস করেছি, হয়তো একটু বুঝেছি, এবং অনেকেরই এখনো মানে ধাতস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে লাগবে, এটা খুব স্বাভাবিক। এমন নয় যে আমি পারছি না বাকিরা পেরে যাচ্ছে, এটা নয়, এটা শিখতে অনেকটা প্র্যাকটিসের দরকার, এবং আপনারা প্র্যাকটিস করছেন, আপনাদের অ্যাক্টিভিটিটা খুব ভালো। মানে এই ব্যাচের সত্যিই বলবো স্টুডেন্টরা ভীষণ ভালো, মানে মন দিয়ে পড়াশোনা করছেন, এটা সত্যিই খুব ভালো। তনুশ্রী নতুন জয়েন করেছে, আপনাদের নতুন বন্ধু। বাকি যারা আপনারা পুরনো আছে তাদের ক্ষেত্রেই বলছি, তারা সবাই কিন্তু প্রত্যেকে ভালো পড়াশোনা করছেন। সাথে তনুশ্রী নতুন জয়েন করেও কিন্তু ওর অ্যাক্টিভিটিটাও কিন্তু খুব ভালো। তো সেই ক্ষেত্রে যাই হোক, যে আমরা কিভাবে চট করে আমরা ভাবগুলো মনে রাখবো, সেটা হচ্ছে লগ্নের ঠিক উল্টো দিকের ঘরটা সপ্তম। এটা আমরা মনে মনে রাখবো যে যেই ঘরটা আমরা লগ্ন ধরছি, ঠিক উল্টো দিকের ঘরটা হচ্ছে সপ্তম। তার আগের ঘর ষষ্ঠ, তার পরের ঘর অষ্টম। ঠিক এরকম করে 1 4 7 10, এইটা যদি আমরা শিখে যাই 1 4 7 10, তাহলে তার আগের এবং পরের ঘরটা কিন্তু বের করে নেওয়া খুব সহজসাধ্য। আর আজকের জন্য একটু সবাই লিখে নিন যে আমরা সামনের দিন এই যে চট করে বলতে পারা যে এই লগ্নের সাপেক্ষে 7 নম্বর ঘর কোনটা, এই লগ্নের সাপেক্ষে 10 নম্বর ঘর কোনটা, এইটা প্র্যাকটিস করব, এবং এটার আহ উম, পড়াটা কিন্তু আমরা খুব ভালোভাবে তৈরি করবো, গ্রুপে দিতে হবে না। কিন্তু আমরা সামনের দিন যখন ক্লাস করব তখন কিন্তু আমরা এই পড়াটা নিয়ে আলোচনা করবো, যে কোন ঘর সাপেক্ষে তার ভাবের কোনটা কোন ভাব, এটা একটু লিখে রাখুন। এটাই আমাদের আহ প্রথম টাস্ক, তারপরে তো আমরা ভাবের কারকত্বগুলো করবোই। আচ্ছা, তাহলে এটা তো হয়ে গেল। এবার মেষ লগ্নের সাপেক্ষে আমরা যদি চতুর্থ এই 4 নম্বর ঘর বলি, এই ঘর থেকে কিসের বিচার করা, এই ঘরটির নাম কি? যারা বলেছেন তারা ছাড়া বলুন, বাকিরা বলুন। মাতৃভাব, হ্যাঁ। বন্ধুভাব, বান্ধবভাব। আচ্ছা, তাহলে আমরা এই 4 নম্বর ঘর থেকে মায়ের বিচার করব বা সুখের বিচার করব, এটা এটা আমরা জানতে পারলাম। যেমন ধরো এই ক্ষেত্রে যদি আমরা মকর লগ্নকে ধরি, তাহলে সেই মকর লগ্নের সাপেক্ষে এই ঘরটা, অর্থাৎ মেষ ঘর, মেষের রাশি থেকে আমরা চতুর্থ ভাব বা 4 নম্বর ভাবে বিচার করব। ঠিক আছে। হুম। আচ্ছা, বেশ, তাহলে এরপর আমরা জেনে নেব উম, যে পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে আমরা কিসের বিচার করব বা এর নাম কি? ম্যাম পুত্রভাব। বলবো? পুত্রভাব। হ্যাঁ, সন্তান ভাব বা পুত্র ভাব। বাহ, হুম। বা পুত্র ভাব, বেশ। এই নামগুলো আপনাদের মনে রাখতে হবে। আর এখন প্রথমে আমরা একটু নামগুলো মনে রাখবো, এরপরে যখন আমরা প্রেডিকশন করব তখন সেকেন্ড ভাব, থার্ড ভাব, ফোর্থ ভাব এইভাবেই পড়বো যখন আমরা একটু বড় হয়ে যাব। এখন আপাতত আমরা এই নামগুলো দিয়ে প্র্যাকটিসটা করি, তাহলে আমাদের মনে রাখতে কিন্তু
সুবিধা হবে। আচ্ছা বেশ, এরপরে আমরা জেনে নেই যে আহ, আমাদের 3 নম্বর ঘর বা মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে এই যে তৃতীয় ভাব, এই তৃতীয় ভাবটার নাম কি, কে বলবেন? অনিল বাবু ভাব বলুন। সহজ ভাব বা ভাতৃভাব। মাতৃভাব বা সহজ ভাব। ভাতৃভাব আর সহজ ভাব। আচ্ছা বেশ বেশ। আচ্ছা, ভালো, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা এই যে একাদশ ভাব, এই একাদশ ভাব থেকে আমরা আয় আয় ভাব আয় বা আয় ভাব বা প্রাপ্তি। প্রাপ্তি ভাব। আয় বা আয় প্রাপ্তি। বা প্রাপ্তি ভাব। বেশ, খুব ভালো। আর তাহলে আমরা অষ্টম ভাব থেকে, অর্থাৎ এই ঘরটা থেকে কি বিচার করবো? নিধন নিধন ভাব। বা মৃত্যু। বেশ, তাহলে ম্যাম, এটা হ্যাঁ, থেকে রিসার্চও তো আমরা আমরা নির্ণয় করতে এখনো পারি। কারকত্বতে ঢুকিনি, আমরা শুধু নাম আচ্ছা, নিয়ে আলোচনা করছি। শুধু এই না। হ্যাঁ, আজকের হ্যাঁ, ক্লাসে আমরা কারকত্ব আলোচনা করবো। ঠিক তো আছে। এই গেল, তাহলে আমরা মোটামুটি। আচ্ছা, 10 নম্বর ঘর থেকে আহ এই বাবু দুর্গা বাবু আছেন নাকি? কর্ম কর্ম হ্যাঁ, কর্ম কর্মের। তাহলে মোটামুটি আম- ম্যাডাম। হ্যাঁ, আমরা মোটামুটি তাহলে এই 12টি ভাবের নাম এবং এখান থেকে মোটামুটি কি বিচার হয় সেটার একটা ধারণা আমরা পেয়েছি। এটা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আজকে তাহলে যেটা জানবো যে আজ এই যে 12টা ভাব, সেই 12টা ভাবের কারকত্বের যে বিস্তার, প্রচুর কারকত্ব হয়। এর আগেও আমি বলেছি কারকত্বের নোটস আমরা ভাব শেখানো হয়ে গেলে নোটস গ্রুপে দিয়ে দেবো। তারপরেও আজ যেটুকু মৌখিক ভাবে আলোচনা করা যায় সেটুকু আমরা আলোচনা করব, এবং আপনারা চেষ্টা করবেন সেটা নোট ডাউন করে নেওয়ার। ম্যাম, তারপর বলুন। ম্যাম, পায়েল বলুন। বলছি যে আপনি আগের দিন বলেছিলেন যে আজকে আপনি বলবেন যে কোন গ্রহ কোন ঘরে উচ্চস্থ এবং নিচস্থ কেন। তা বলেছিলাম ভাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আগে ভাব কমপ্লিট করি, ভাব না হলে ওটা ক্লিয়ার হবে না। ওটা আচ্ছা। আমাকে মনে করে দেবেন, কিন্তু সেটা ভাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? হুম। আচ্ছা, তো তাহলে আমরা এই মেষ লগ্ন সাপেক্ষে সবাই একটা চার্ট এরকম ভাবে ড্র করে নিন। একটু বড় করে, খাতায় একটু বড় করে আঁকবেন। একটা পুরো পৃষ্ঠা জুড়ে একটা চার্ট আঁকুন, যাতে তার মধ্যে সুন্দর করে লিখে নিতে পারেন। ছোট চার্ট আঁকবেন না। হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে প্রথম ভাবটা আমরা যাচ্ছি হচ্ছে লগ্ন ভাব বা তনু ভাব। আমরা জেনেছি যে এই ভাবটাতেই একজন মানে লগ্ন তখন হয় যখন মানুষ জন্মগ্রহণ করে প্রথম নিঃশ্বাসটি সে পৃথিবীতে বা ধরাতলে এসে নিল। তাহলে এই ঘর থেকে আমরা প্রথমেই যেটা বিচার করব সেটা হচ্ছে জন্ম, সে কখন জন্মেছে সেই জন্মটা বিচার করব। তারপর যেটা বিচার করব যে এই বাচ্চাটি যে জন্মালো তার আয়ুষ্কাল, অর্থাৎ তার জীবনী শক্তি, সে কতদিন। আমরা তো প্রেডিকশন, প্রথম কথা যে আমাদের মৃত্যু গণনা করাটা আমাদের শাস্ত্র নিষিদ্ধ, তবুও কিছু কিছু মানুষ করেন। সেটাকে আমরা বাদ রেখেই বলছি, কারণ জন্ম মৃত্যু এটা পুরোপুরি বিধাতার হাতে। আমরা মৃত্যু গণনা করব না, কিন্তু তবুও তার যে জীবনী শক্তি, যে সে কতদিন পর্যন্ত স্টে করবে। আমি আমার কাছে প্রশ্ন করলো যে এই মানুষটি সরকারি চাকরি পাবে কিনা। তাহলে সরকারি চাকরি পেতে গেলে মোটামুটি আমাদের যা ব্যবস্থা আছে তাতে অন্তত তাকে 22, 23, 24 বছরের হতে হয়। কিন্তু যদি দেখা যায় যে কি বাচ্চাটির আহ আয়ুষ্কাল সেটাই হয়তো 12, 14, তাহলে আমি দেখছি যে চার্টের মধ্যে, হ্যাঁ চার্টের মধ্যে তার হয়তো সরকারি চাকরির যোগ আছে, অথচ সেই মানুষটি হয়তো ততদিন বাঁচবেই না, তাহলে আমার এই প্রেডিকশনটা সত্য না। তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে এখান থেকে একজন মানুষের জীবনী শক্তি কি, সেটা আমরা লগ্ন থেকে বিচার করতে পারি। আর কি বিচার করব, সেটা হচ্ছে মানুষটার স্বাস্থ্য, তার শরীর স্বাস্থ্যটা কেমন যাবে।
তার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা আমরা লগ্ন থেকে বিচার করব। এরপর আমরা বিচার করব তার শারীরিক আকার বা শারীরিক গঠন। একজন মানুষ, সে বাহ্যিক রূপটা তার কেমন হবে, সে লম্বা হবে না বেঁটে হবে, সে খর্ব আকৃতির হবে না সে বলিষ্ঠ হবে, নাকি শীর্ণ হবে, এই সমস্ত বিচারগুলোও আমরা লগ্নভাব থেকে করে থাকবো। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার পার্সোনালিটি বা তার হাব ভাব। একজন ব্যক্তি, সাউন্ডটা কি প্রবলেম হচ্ছে? কি বললেন? সাউন্ডটা কি আমার শুনতে প্রবলেম হচ্ছে, ম্যামের সাউন্ডটা, না সবাই হচ্ছে? আচ্ছা, সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন বাকিরা? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। খুব হ্যাঁ, হ্যাঁ ভালো। পাচ্ছি। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে দুর্গাশঙ্কর বাবু, আপনি একটু সাউন্ডটা একটু দেখুন ভলিউম বাড়িয়ে। আমার ফোন তো এটা ওদিকে কোথায় ট্যাং ট্যাং করে বাজছে, আরে আমার নাকি দেখো তো। ওকে, ঠিক আছে। আমরা তাহলে জানলাম হচ্ছে যে তার পার্সোনালিটি বা তার স্বভাব কেমন হবে, সেই মানুষটার হাব ভাব আদব কায়দা কেমন হবে, সেটিও কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করব। এরপর লগ্নস্থ চিহ্ন, তার সরি মানে শরীরস্থ চিহ্ন, অর্থাৎ কিনা তার শরীরের মধ্যে কোথায় কি চিহ্ন থাকবে, কাটমার্ক থাকবে কিনা, কোথাও কোনো রকম তিল থাকবে কিনা, বা কোথাও কোনো রকম এক্সট্রা কোনো স্পট থাকবে কিনা, এই ধরনের যে চিহ্ন, সেই চিহ্নও কিন্তু আমরা বিচার করে থাকবো লগ্ন থেকে। ম্যাম, মানুষ, এইগুলো কি লিখবো হ্যাঁ এই অবশ্যই, এতে? অবশ্যই লিখবেন। না ম্যাম, লিখে, আমি আপনি যে হ্যাঁ, আপনি যে ছক করেছেন, এই ছকে কি লিখবো? ছক করতে যে হ্যাঁ হ্যাঁ, বললেন। একটা বড় করে ছক আচ্ছা, আঁকুন এবং সেগুলো সব এই লগ্ন ভাবের মধ্যে লিখুন যে আমরা লগ্ন আচ্ছা। থেকে কি কি বিচার করব। এটা মেষ লগ্ন সাপেক্ষে 1 নম্বর ঘর বা লগ্নের ঘর। এখন না লিখলে আবার কষ্ট করে পরে ভিডিওটা দেখে দেখে লিখতে হবে, অতএব এখনই লিখে নিন, চটপট করে লিখে নিন, বুঝতে সুবিধা হবে। একটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। ঠিক ম্যাম, আছে। আমার না একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, একটু হেল্পের দরকার আপনার কাছে। মানে আমার না জ্যোতিষশাস্ত্রে পড়াশোনার সাথে আমার নিজস্ব পড়াশোনা চালাতে হয়তো মানে ব্যালেন্স করতে পারছি না। কিছু একটু বুদ্ধি দেন যে সবটা তুমি এইভাবে ভাবে এটা করবে। নিয়ে এটা নিয়ে আমার পার্সোনাল নাম্বার আছে, ওখানে একটু মেসেজ করবেন, আমরা কথা বলে নেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা লিখলাম যে চিহ্ন, একজন মানুষের শরীরস্থ যদি কোনো চিহ্ন থাকে সেটাও আমরা লগ্ন ভাব থেকে মানে আইডেন্টি করতে পারি যে এখানে তার কি চিহ্ন পাবো। এছাড়া যেটা আমরা করব যে এই মানুষটার জীবনটা, টোটাল জীবনটার ওঠাপাড়া, অর্থাৎ কিনা সে সংগ্রামময় জীবন কাটাবে নাকি সংগ্রামহীন জীবন কাটাবে, অর্থাৎ তার গোটা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সুখ দুঃখ আমরা কিন্তু লগ্ন ভাব থেকে বিচার করব। এছাড়াও ভ্রু, চোখের উপরে যে ভ্রু, ভ্রুর উপর থেকে মাথার শীর্ষদেশ, এটাও আমরা লগ্ন ভাব থেকে বিচার করব। ম্যাম আরেকবার বলবেন, ভ্রু আর? ভ্রুয়ের উপর থেকে মাথার শীর্ষদেশ, মানে মাথার উপরের অংশ পর্যন্ত। হুম হুম। হয়ে গেলে আমাকে একটু জানাবেন যে হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মোটামুটি লগ্ন ভাবটা থেকে আমরা এই সব জিনিসপত্রগুলো বিচার করতে পারি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর ভাব বা আয় স্থান, অর্থাৎ মেষ লগ্নের সাপেক্ষে এই ঘরটা। তো এই ঘরটা থেকে আমরা কি বিচার করব? প্রথমেই লিখেছি আয়, অর্থাৎ ধন, টাকা পয়সা। ধন, ধন কথাটাই লিখুন, সম্পত্তিও লিখতে পারেন, সম্পদ আর কি। এরপর লিখুন আহ পরিবার, অর্থাৎ যে পরিবারটাকে বাবা রিলেট করে, মায়ের পরিবার নয়, বাবার যে পরিবারটা হয় সেই পরিবার। নিকট আত্মীয়, যে আত্মীয়দের সঙ্গে আমাদের খুবই কাছের সম্পর্ক, যেমন বাবার তরফ থেকে দেখতে গেলে কাকা জ্যাঠা এই রকম যারা আছেন,
সেই নিকট আত্মীয়দেরও বিচার করা হয় কিন্তু এই 2 নম্বর ভাব থেকে। ম্যাম, আত্মীয়দের বিচার করা হয় মানে আত্মীয়দের সঙ্গে সেই জাতক বা জাতিকার কেমন সম্পর্ক হবে সেটা? একদম একদম। আপনার যে আচ্ছা। নিকট আত্মীয়, সেই হুম। নিকট আত্মীয়র সঙ্গে আপনার সম্পর্কটা কেমন থাকবে, সেইটার বিচার আমরা এই 2 নম্বর ভাব থেকে করব। আচ্ছা। ম্যাম, বাবার মার উভয়েরই? হ্যাঁ, বাবার মায়ের উভয়েরই, তবে বেসিক্যালি আমরা বাবার পৈতৃক দিকটা একটু বেশি নেব, তবে মায়েরও যাদের সঙ্গে কাছের সম্পর্ক তাদেরটাও ধরা হবে। প্রত্যেকটা মায়ের নিকটবর্তী আত্মীয়। আচ্ছা শুনুন, আমি যেটা বলছি, প্রত্যেকটা ঘরের এক একটা আলাদা আলাদা আত্মীয়ের ভাব আছে। আমরা পরে জেনে নেব কোন ভাবের থেকে কোন আত্মীয়ের বিচার করা হয়, সেটা আমরা পরে শিখবো। এখন আমরা টোটালি যেটা বলছি সেটা শিখি, তারপর কোন ঘর থেকে মামা, কোন ঘর থেকে মাসি, কোন ঘর থেকে জেঠু, এগুলো আমরা পরে আবার করে শিখে নেব। দ্বিতীয় ঘর থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের শৈশব, অর্থাৎ আমাদের ছেলেবেলাটা কেমন ছিল। যে কোনো জাতক জাতিকাকে দেখেই আপনি বলে দিতে পারবেন যে আপনার ছোটবেলাটা কি আপনি খুব আনন্দে কাটিয়েছেন নাকি কষ্টে কাটিয়েছেন। এই শৈশবটাও বিচার করা হয় 2 নম্বর ঘর থেকে। ব্যাংক ব্যালেন্স, এটাও কিন্তু 2 নম্বর ঘর থেকে বিচার করা হয়। খাদ্যের অভ্যাস, একজন মানুষ কি ধরনের খাবার খেতে পছন্দ করবেন, সেটাও নির্ভর করে এই 2 নম্বর ঘর থেকে। তারপর হচ্ছে বাক শক্তি, একজন মানুষের কথা, তার মুখের বাণী, সেটা কেমন হবে, ঝাঁঝালো হবে, মিষ্টি হবে, গোছানো হবে, ঝগড়ুটে হবে, নাকি জ্ঞানী হবে। এই সমস্ত কিছুর বিচার এই 2 নম্বর ভাব থেকে করা হয়। বাবা মায়ের স্নেহ, সেটারও বিচার করা হয় এই 2 নম্বর ভাব থেকে। অর্থাৎ ছোটবেলাতে আপনি আপনার বাবা মায়ের কাছে মানুষ হয়েছেন, তাদের স্নেহ যথার্থ পরিমাণে পেয়েছেন, নাকি আয়ার কাছে মানুষ হয়েছেন, বা কোনো রকম ভাবে কি বাবা মার কাছ থেকে বঞ্চিত হয়েছেন স্নেহ থেকে। এই সকল প্রশ্নের উত্তর আমাদের এই 2 নম্বর ভাবটা দিয়ে দিয়ে থাকে। সোনা, রূপা এবং অলংকার, অর্নামেন্টস, তারও বিচার এই 2 নম্বর ভাব থেকে হয়ে থাকে। পিস থেকে, চোখ থেকে শুরু করে গলা পর্যন্ত, এই যে টোটাল মুখমণ্ডলটা, এই মুখমণ্ডলের বিচার হয় 2 নম্বর ভাব থেকে। মানে চট করে একটা মানুষকে দেখলেই ভালো লেগে যায়, একটা মানুষের প্রতি আকর্ষণ অনুভব হয়। কেন তার এই মুখটা দেখলেই আকর্ষণ অনুভব হয়, কেন কোনো মানুষকে দেখলে মায়া অনুভব হয়, কেন কাউকে দেখলে পরেই মনে হয় যে একে একটা ধরে থাপ্পড় মারি, মানে হয় বেসিক্যালি কিছু কিছু মানুষের সঙ্গে আপনাদের কোনো রকম ব্যক্তিগত সমস্যা না থাকলেও মনে হবে, তার মুখটা দেখলেই মনে হবে যে উফ আমার দিনটা খারাপ গেল। এই যে কেন এই জিনিসপত্রগুলো হয়, তার বিচারটা বা তার উত্তরটা দেবে হচ্ছে এই 2 নম্বর ঘর। ম্যাম, শুধু কি ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলছি শুধু কি ওই মানে রূপটাই বিচার করা হয় না রোগ ভোগও বিচার করা হয়? রোগ ভোগের বিচারটা আলাদা, যখন আমরা রোগ শিখবো তখন। তার মানে রূপটাই বিচার করা হয়। এক্ষেত্রে হ্যাঁ, মুখমণ্ডলের রূপ, যখন আমরা রোগের ক্ষেত্রে যাব, পার্টিকুলারলি রোগ যখন শিখবো, তখন 2 নম্বর ভাব থেকে কি কি রোগ হয় তখন শিখবো। ঠিক আছে। ঠিক আছে। প্রত্যেক ঘরেরই দেখুন, আমরা মনে আছে আপনাদের যে আমরা মেষ লগ্নের, সরি, আমরা কালপুরুষের সাপেক্ষে 12টা যে রাশি, তার অঙ্গ প্রত্যঙ্গের বিভাগ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। সেই অঙ্গ প্রত্যঙ্গ সাপেক্ষেই কিন্তু রোগের বিচার হবে। অর্থাৎ যে রাশির থেকে যে অঙ্গগুলো নির্দেশ করছে রোগের ক্ষেত্রেও সেই সেই অঙ্গগুলোই কিন্তু রোগ দেবে।
বোঝাতে পারলাম? আচ্ছা, বাড়িতে যদি নতুন কোনো কুটুম্ব বা অতিথি বা এই নতুন সদস্য আসে, নতুন সদস্য বেসিক্যালি, তারও কিন্তু বিচারটা হয় এই 2 নম্বর ভাব থেকে। ম্যাম, নতুন সদস্য বলতে নতুন বাচ্চা জন্মানো নাকি আপনার বাড়িতে কোন, নতুন কেউ এলো, মানে আপনার অন্য বাড়িতে রিলেটিভস এলেও? রিলেটিভস, মানে রিলেটিভসটা তো আসবে চলে যাবে, কিন্তু এমন হ্যাঁ। কোনো ব্যক্তি যে আপনার বাড়িতে থেকে যাবে, সেরকম কোনো সদস্য নতুন যে আসলো সে। আচ্ছা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সহজ ভাব বা 3 নম্বর ভাব। সর্বপ্রথম এই ভাব থেকে আমরা বিচার করব হচ্ছে অনুজ, অর্থাৎ আপনার থেকে ছোট ভাই বা বোন। আপনার সঙ্গে আপনার ছোট ভাই বোনের সম্পর্কটা ঠিক কেমন হবে, সেই বিচারটার উত্তর দেবে এই 3 নম্বর ঘর। এরপর লিখুন প্রতিবেশী। আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক কেমন, সেটারও উত্তর দেবে 3 নম্বর ঘর। যোগাযোগ, আপনি কিরকম, আপনি মানুষ হিসাবে যোগাযোগটা কেমন করেন। আপনি অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখবেন যে কেউ আমার সঙ্গে যদি কথা বলে, আমার কথা বলতে আপত্তি নেই, কিন্তু আমি নিজের থেকে না যেচে কথা বলতে পারি না, এই সমস্যাটা। কেউ আমাকে ফোন করলে আমার না কথা বলতে ইচ্ছে করে না, আমি চেষ্টা করি রিসিভ না করে এড়িয়ে যাওয়ার, পরে একটা যাই হোক একটা বলে দিই ব্যস্ত ছিলাম, ভালো লাগছিল না, মানে ভালো লাগছিল এটা বলি না, ওটাই মূলত কারণ, আমরা বলি ঘুমোচ্ছিলাম, ফোনটা সাইলেন্ট থাকে। এই যে কারণগুলো আমরা দেখাই, সেই কারণের উত্তরটা 3 নম্বর ঘর থেকে দিয়ে থাকে, যে আমরা অন্য কারোর সঙ্গে যে যোগাযোগটা করি, সেই যোগাযোগটা কি উত্তম নাকি অধম। এই যোগাযোগটার যেরকমই হোক, তার উত্তর এই 3 নম্বর ঘর থেকেই আসে। এরপর আমাদের সাহস এবং প্রচেষ্টা। এই গলার পরের থেকে বুক থেকে দুটো হাতের আঙুল পর্যন্তের অংশ 3 নম্বর ভাগ থেকে বিচার করা হবে। ম্যাম কি বললেন আর একবার ম্যাম বলুন। কি বললেন বলা? থেকে বুক থেকে হাতের 2 হাতের আঙুল পর্যন্ত, মুখ থেকে? গলার নিচের অংশ, এই যে এখান থেকে। গলা, গলা, হ্যাঁ। নকল করা, যে সমস্ত মানুষ নকল করতে পটু, সেটা মিমিক্রিও হতে পারে, মানে অন্যের ভয়েস নকল করা বা অন্যের হাঁটা চলা নকল করা, এই যে যেগুলোতে তারা পারদর্শী হয়, বা নকল করা বলতে আমরা যদি বলি যে পরীক্ষা ক্ষেত্রেও নকল করা, সেগুলোও কিন্তু এই 3 নম্বরের থেকেই বিচার হয়। 2 নম্বর ঘর থেকে আমরা যেমন জানলাম যে নিকট আত্মীয়, 3 নম্বর ঘর থেকে জানবো দূর সম্পর্কীয় আত্মীয়, অর্থাৎ ওই মামার শ্বশুরের দাদা বা এরকম টাইপের যে সম্পর্কগুলো হলো দূর সম্পর্কে আত্মীয়, কিন্তু আমরা 3 নম্বর ঘর থেকে বিচার করে থাকবো। এবং শর্ট ট্রাভেল, মানে ছোট যে ভ্রমণ আমরা বলি, যেগুলো দূরের ভ্রমণ নয়, 320 কিলোমিটারের মধ্যেকার যে ভ্রমণ, সেই ভ্রমণগুলো এই 3 নম্বর হাউস থেকে বিচার করা হয়। অর্থাৎ অনেক সময় দেখবেন যে যদি এরকম শর্ট ট্রাভেল আমরা করতে যাই, কোনো না কোনো বিপদের সম্মুখীন হই, গেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি, গেলেই কিছু চুরি হয়ে যায়, বা গেলেই কিছু না কিছু সমস্যা আমাদের পিছু ছাড়ে না। আবার অনেক সময় দেখা যায় যে এরকম শর্ট ট্রাভেল করলেই ফিরে এসেই আমরা একটা গুড নিউজ পাই। এটা ব্যক্তি বিশেষে তার আলাদা আলাদা ফল পাই, কেন পাই, সেই পাওয়ার উত্তরটাই 3 নম্বর ঘর বা থার্ড হাউস আমাদের দিয়ে থাকে। ম্যাম, এগুলো তো কোনো গ্রহের অবস্থান ভিত্তিতে তো বলা হয় না, এমনি এমনি তো আমরা বুঝতে পারবো না। সেটা কি করে আমরা বলবো, সেই অবধি আমরা যাইনি। আমরা কি কি হ্যাঁ, সেটাই। তা জানছি, এবার কেন হয় যখন জানবো, তখন এগুলো জানতে পারবো যে কেন হয়। অবশ্যই গ্রহ, আমরা সেই গ্রহের শত্রু মিত্র যখন পড়েছিলাম, মনে আছে তো শত্রু মিত্র যখন পড়েছিলাম,
তাহলে শত্রুর ঘরে যদি একজন আরেকজন শত্রু এসে বসে, সে নিশ্চয়ই ভালো ফল দেবে না। কেন ভালো ফল না ম্যাম। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো, যখন আরেকটু উপরে উঠবো, আরেকটু বড় হবো। ম্যাম ম্যাম এই শর্ট ম্যাম আপনি যে ফর্মটা কারক একটু গুলো আপনি যে কারক গুলো করিয়েছিলেন, সেখানে না সবকিছু পেয়েছিলাম, কিন্তু যানবাহনে কারক কোন গ্রহ ওটা না পাইনি কোনোটার মধ্যে। যানবাহনের কারো থার্ড হাউস থেকে দেখা হয় বাইক, আর ফোর্থ হাউস থেকে দেখা হয় ফোর হুইলার। ঠিক আছে? না না, ওই কারক নয় ম্যাম, ওই যে গ্রহের ভিত্তিতে ও যে মঙ্গল এই গ্রহ। মঙ্গল 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 মঙ্গল। মঙ্গল, আচ্ছা আচ্ছা। যখনই স্পিড চলে আসবে, স্পিডের কারকত্ব হচ্ছে মঙ্গল। আচ্ছা, এই 3 নম্বর ঘর থেকে আমরা ডকুমেন্টসও দেখে দেখে থাকবো। মানে যাদের যাদের বিভিন্ন রকম ডকুমেন্টস এর ফল্ট আসে, দেখা যায় না যে আধার কার্ডে সবাই ঠিক, সবার ঠিকই এসছে, আমার নামটাই ভুল এসছে। এই যে সমস্যাগুলো, বা মার্কশিট এসছে, মার্কশিটে আমার নামটা ভুল এসছে, এই ডকুমেন্টস এর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোও কিন্তু তৈরি করে এই 3 নম্বর ঘর বা তৃতীয় ভাব। এবং সবার ডকুমেন্ট, কারো না কারো সমস্যা হয়েছিল। আমার একদমই সমস্যা হলো না, আমি একবারেই আমারটা হয়ে গেল। সেটা কেন হলো? কারণ 3 নম্বর ঘর। তনুশ্রী বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো কোনো? হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা, বেশ। এগুলো কিন্তু নোট ডাউন করে নেবেন। এখন যেটুকু পারছেন করুন, যদি কিছু ছুটে যায় তাহলে পরে তো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আরেকবার কারেকশন করে নেবেন, কেমন? বেশ। হ্যাঁ ম্যাম। এবার আমরা 4 নম্বর ঘর থেকে বিচার করব, যেটা হচ্ছে মাতৃভাব। মাতৃভাব। তার মানে প্রথমেই হচ্ছে আমরা মাকে পেয়েছি। এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয় মা। আপনার মায়ের পার্সোনালিটি কেমন হবে, মা কেমন হবে, মা আপনার সঙ্গে, মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে। অর্থাৎ এই মা রাগী মা, নাকি এই মা স্নেহময়ী মা, নাকি এই মা প্রতিবাদী মা, নাকি এই মা একেবারে ঘরোয়া মা, নাকি এই মা আহ উম, আহ, কাজের মধ্যে থাকা মা। এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর দেবে হচ্ছে আমাদের এই 4 নম্বর ঘর। কেমন? মায়ের পরেই চলে আসছে মানসিক শান্তি। মা এবং মানসিক শান্তি, আপনার মানসিক শান্তি থাকবে কি থাকবে না, মনের অবস্থা এবং মন, এই দুটোরই বিচার হয় 4 নম্বর ঘর থেকে। আপনার মন কেমন থাকবে, চঞ্চল থাকবে নাকি স্থির থাকবে নাকি ডিপ্রেস থাকবে, সেই সমস্ত উত্তর কিন্তু এই 4 নম্বর ঘর থেকে আমরা পাবো। এরপর বাড়ি এবং গাড়ি, ফোর হুইলার যেটা বললাম, বাড়ি এবং গাড়ির বিচার করা হয় 4 নম্বর ঘর থেকে। স্থায়ী সম্পত্তি, ভূমি, স্থায়ী সম্পত্তি বা ভূমি অর্থাৎ জমিও লিখতে পারেন। জল এবং জলাশয়, মানে আমরা পড়েছিলাম যে কালপুরুষের সাপেক্ষেই 4 নম্বর ঘরের মালিক হচ্ছে, মানে 4 নম্বর ঘরটা, এই যে রাশি, এই রাশি হচ্ছে কর্কট, এবং এর অধিপতি হচ্ছে চন্দ্র, মনে আছে তো? এই চন্দ্রের হুম। কারকত্ব গুলো কিন্তু আমরা এই 4 নম্বর ঘর থেকে দেখবো, কেমন? হুম হুম। এই ঘর থেকে মায়ের কোল বা মায়ের স্নেহ, মায়ের কোলটা, বেসিক্যালি মায়ের কোলটা বিচার করা হয়। স্নাতক পর্যন্ত বিদ্যা। ম্যাম লাস্ট পয়েন্টটা জল কি বললেন সেটা বুঝলাম না। জল, ওয়াটার, এবং জলাশয়, হ্যাঁ, যেখানে জলাশয় বিচার করা হয়, মানে কিরকম সম্পর্ক থাকবে পুকুর, জলাশয়? আপনার বাড়ির সামনে পুকুর থাকবে কিনা, নদীর ধারে বাড়ি হবে কিনা, বাড়ি আচ্ছা আচ্ছা। ঝিল থাকবে কিনা। ঠিক আছে? মায়ের কোলটা কি বললেন ম্যাম? মায়ের কোল বলতে মায়ের স্নেহ বোঝাতে আর কি, মায়ের আচ্ছা 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 আচ্ছা। গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা। কি বললেন? গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা। ম্যাম কি বললেন? শিক্ষা, বিদ্যা, হ্যাঁ। গ্রাজুয়েশন পর্যন্ত।
গ্র্যাজুয়েশন, আচ্ছা। মানে এখানটা একটু বুঝে নিন। একটা বাচ্চা সে জন্মালো, আপনারা যে কোনো একটা বাচ্চার জীবনটাকে পরপর পরপর ছবির মতন ভাববেন, তাহলে প্রত্যেকটা ভাব রিলেট করতে খুব সুবিধা হয়ে যাবে। যেমন এইখানে বাচ্চাটা জন্মালো, জন্মানোর পরে এইখানে আমরা কি বলেছি, নিকট আত্মীয়। তার মানে একটা বাচ্চা জন্মানোর পরে মাসি পিসি ঠাকুমা দিদা এদের কাছ থেকেই মানুষ হয়। তাদের কোলে কোলে তারা কিন্তু এই সময়টা ঘুরে বেড়ায়। এবং এই সময় ঠাকুমা দিদিমা মাসিরা তারা কিন্তু একটা ছোট্টখাট্ট শিক্ষা দেয়। কিরকম করে শিক্ষা দেয়? বাবু জলটা নিয়ে এসো, ওই লবণের বোতলটা নিয়ে আসো। সে ভুল করে এবং তারপর তাকে দেখি দাও ইশারা, এটা নয় ওটা। এই যে শিক্ষাটা, এই আহ, উম, উম, মানে পরিবারের থেকে যে শিক্ষাটা, ছোট্ট বয়সে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু এই 2 নম্বর ঘর থেকে হয়, যে মা মাসিরা তো কোলে কোলে যে শিক্ষাটা দিচ্ছে। তারপরে গিয়ে একটু বড় হলো, এখানে আমরা কি বলেছি, অনুকরণ করা হয় 3 নম্বর ঘর থেকে। সে যেটা দেখছে সেটা শিখছে। মা যেটা করছে সে সেটা করছে, বাবা যেটা করছে সে সেটা করছে। এই যে দেখে দেখে তার একটা শিক্ষা হয়, সেই শিক্ষাটা হয় কিন্তু এই 3 নম্বর ঘর থেকে। আর 4 নম্বর ঘর থেকে কিন্তু সে গিয়ে কি করলো, এবার সে স্কুলে ভর্তি হয়ে গেল। এবং এই স্কুলে ভর্তি হওয়ার থেকে স্নাতক পর্যন্ত এইটুকু পড়াশোনা কিন্তু এই 4 নম্বর ঘর থেকে দেখা হয়। এবং বন্ধুর বিচারটাও কিন্তু 4 নম্বর ঘর থেকে দেখা হয়। ম্যাম, গাড়ির মধ্যে কোন গাড়িটা বললেন যেন? ওই ফোর যে 4 নম্বর ঘর থেকে। ফোর হুইলার, 4 চাকা। ম্যাম, টু হুইলারের বিচার কোন ঘর থেকে করা হয়? থার্ড হাউস। থার্ড হাউস। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর ঘরে চলে যাব, পুত্রভাব। অর্থাৎ এই ঘর থেকে বিচার করা হয় সন্তান। একজন জাতক বা জাতিকার সন্তান প্রাপ্তি হবে কিনা, হতে লেট হবে কিনা, আর্লি হবে কিনা, কোন রকম মিসক্যারেজ হবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে হচ্ছে এই 5 নম্বর ঘর। এবং এই ঘর এখান থেকে সন্তান, পুত্র সন্তান কন্যা সন্তান সেটাও বিচার করা যায়, কিন্তু সেটা আইনত নিষিদ্ধ, তাই আমরা করব না এবং শিখবো না। শিখতে পারেন, পরে আপনারা শিখে যাবেন। ম্যাম, থার্ড নম্বর ঘরটা ওই শরীরের অংশটা বললেন না তো? হ্যাঁ, বললাম তো, এই যে গলার হ্যাঁ। নিচ থেকে বুকের 2 হাতের আঙুল পর্যন্ত বললাম। আপনারা এবার না এই যে, ম্যা- শুনুন, ফোর্থ নম্বর না ঘর ম্যাম, থেকে বলা হয়নি। ফোর্থটা বলা হয়নি, ফোর্থ। বলে রাখছি আপনাদেরকে। রাশির যখন আমরা শিখেছিলাম কালপুরুষের দেহ বিভাগ, সেই ক্ষেত্রে হুম। যে বিভাগগুলো ছিল সেটা প্রত্যেকটা ঘরে লিখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক একদম আছে। ওটাই যা আমরা শিখেছিলাম, ওই ওই হিসাবে 12টা ঘর হবে। ঠিক আছে। মানে এটা আপনাদের নিজেদের কাজ দিলাম। যেগুলো আমি শেখাচ্ছি সঙ্গে যেটা যেটা ছুটে যাবে, সেটা আপনারা আগের থেকে যে নোটগুলো পেয়েছেন ওখান থেকে নিয়ে নিয়ে এসে এখানে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সন্তান ভাবটা পাচ্ছি হচ্ছে 5 নম্বর ভাব থেকে। এরপরে হচ্ছে প্রেম, সব থেকে ভাইটাল পয়েন্ট মানুষের জীবনের। ভীষণ একটা গুরুত্বপূর্ণ, মানে যখন কাজে আসবেন আপনারা, তখন দেখবেন যে মানে মোটামুটি যদি 100 জন আপনার কাছে ক্লায়েন্ট আসে, তাহলে প্রায় 60 জন আসবে এই প্রেমের সমস্যা নিয়ে। যে আমার প্রেম কেমন হবে, প্রেম কি টিকবে, যাকে আমি ভালোবাসি তাকেই বিয়ে করতে পারবো, ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষটা ফিরে আসবে কিনা, ইত্যাদি ইত্যাদি প্রেম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেবে এই 5 নম্বর ঘর। এবং এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল মানে বিষয়, এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। কারণ আমাদের সকলের জীবনে এটা খুব কষ্টকর অধ্যায় এই প্রেম, এবং সুখকরও বটে। প্রেম, পূজা, ভক্তি, ইষ্ট দেবের প্রতি যে সমর্পণ, ম্যাম, প্রতিযোগিতা। কি বললেন? প্রেমের পরে লিখুন ভক্তি, পূজা, ইষ্টের প্রতি যে শ্রদ্ধা।
প্রতিযোগিতায় হেরে যাওয়া, ইনডোর গেম, যে খেলাগুলো আমরা ঘরে বসে খেলি সেই ইনডোর গেম, বুদ্ধি এবং প্রতিভা, সব থেকে দুটো ভাইটাল জিনিস, যে একটা মানুষের বুদ্ধি কেমন হবে এবং তার কি কি প্রতিভা আছে, সে কি কতটা টাইপের ইন্টেলিজেন্ট কি ইন্টেলিজেন্ট নয়, সে তার বুদ্ধির প্রয়োগ কতটুকু করতে পারবে। তার একটা জিনিস, যে কোনো বিদ্যার ক্ষেত্রে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে এই ফোর্থ হাউসের সঙ্গে এই ফিফথ হাউসের গুরুত্বটা ভীষণ পরিমাণ। কারণ একটা বাচ্চার যদি বুদ্ধি না থাকে, বুদ্ধির বিকাশ সম্পূর্ণ না থাকে, যদি তার প্রতিভার বিকাশের জায়গাটা কোনো রকম ভাবে ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু তার বিদ্যা যেটা, সেই বিদ্যার জায়গায় বা শিক্ষার জায়গাতেও কিন্তু সে বাধাপ্রাপ্ত হবে। সুতরাং বিদ্যার ক্ষেত্রে এই ফোর্থ হাউসের সঙ্গে ফিফথ হাউসেরও কিন্তু একটা বড়সড় ভূমিকা আছে। হলো? ম্যাম, এই প্রতিযোগিতায় হেরে যাওয়ার ব্যাপারটা একটু বলবেন? এইবার বলছি, আগে ওইটুকু লিখুন। এই 6 নম্বর ঘর, 6 নম্বর ঘর থেকে প্রতিযোগিতায় হেরে যাওয়াটা বোঝাবো। এটা হচ্ছে শত্রু ভাব। এই ঘর থেকে রোগ, ঋণ, রিপু, শত্রুতা, এই ঘরটাকে পাপ ঘর বলা হয়। পাপের উৎপত্তির ভাব হচ্ছে এই 6 নম্বর ভাব। আচ্ছা, এই 5 নম্বর ভাবে একটা জিনিস লিখে নিন, সেটা হচ্ছে পূর্ব পুণ্য ভাব। আমরা আগের জন্মের থেকে কি পুণ্য ক্যারি করে নিয়ে এসেছি, সেই ভাবটা হচ্ছে 5 নম্বর ভাব থেকে দেখা হয়। মানে ওই প্রারব্ধটা এখান থেকে দেখা হয়? না, প্রারব্ধ না, প্রারব্ধ দেখা হয় 9 থেকে, কিন্তু যে আচ্ছা। পুণ্যটা আমরা ক্যারি করে নিয়ে এসেছি সেই পুণ্যটা, সেটা হচ্ছে এই 5 নম্বর ভাব। আচ্ছা। তাহলে রোগ, ম্যাম, ঋণ, প্রারব্ধ বলতে কি বোঝায়? হ্যাঁ, কি মানে পূর্বজন্মের পুণ্যটা দেখা হয়? হ্যাঁ, পূর্বজন্মের পুণ্য, আচ্ছা। পূর্ব পুণ্য ভাব, এটাই লিখুন, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা লিখুন, পূর্ব পুণ্য ভাব। ম্যাডাম, প্রারব্ধ বলতে কি বোঝাচ্ছে? কি? প্রারব্ধ বলতে কি বোঝায় এটা? শুনতে পেলাম না, মানে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ম্যাম বলছে প্রারব্ধ বলতে কি বোঝানো হয়? আচ্ছা, প্রারব্ধ বলতে হচ্ছে আপনি প্রিভিয়াস লাইফ গুলোতে, মানে এবার আপনি ধরুন মানস সরকার, আপনি প্রশ্ন করলেন তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, তো আপনি মানস সরকার হয়ে এই জন্মে জন্মগ্রহণ করেছেন। তো আপনি মানস সরকার কেন হলেন? আপনি মানস সরকার না হয়ে তো আপনি মানুষ ভূঁইয়া হতে পারতেন, অর্থাৎ কিনা আপনার বাবা মার চেঞ্জ হতে পারতো। আপনি এখন বর্তমান জীবনে যে জীবিকাটা করছেন সেটা না হলে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন। বা আপনি যদি ব্যক্তিগত জীবনে আপনি যে দুর্ভোগ এবং সুভোগ, সেইটাকে যে ফেস করছেন, সেই ফেসটা কেন করছেন? তার কারণ হচ্ছে আপনার পূর্ব জন্ম এবং জন্মগুলো, তখন আপনি যে কর্ম করেছিলেন, এগুলো জন্ম জন্মান্তরে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। সেই কর্মের সাপেক্ষে আপনার কিছু ভোগ হয়েছে সেই জন্মে, এবং কিছু তখনও বাকি থেকে থেকে গেছে। সেই বাকিগুলো কিন্তু আবার সাইকেল ওয়াইজ পরবর্তী মানে জন্মে আমাদের সঙ্গে চলে আসে। অর্থাৎ এই যে ধরুন, আহ আমার গায়ের রং ফর্সা, বা কারোর গায়ের রং কালো, বা আমি একটু মাঝারি উচ্চতার, বা কেউ খুব ভালো উচ্চতার, বা আমি জন্ম থেকেই রোগ ভোগ করছি, কিন্তু কেউ খুব ভালোভাবে তার জীবনটাকে উপভোগ করতে পারছে। এই সমস্ত কিছুর কারণ হচ্ছে আমাদের পূর্ব জন্মের বিভিন্ন ক্রিয়াদি, যেগুলো আমরা, আমাদের তো মনে থাকা সম্ভব নয়, কিন্তু সেই কার্য সাপেক্ষে আমরা যেগুলো পাপ করেছি বা আমরা যেগুলো ভালো কাজ করেছি, সেই ভালো কাজটাকেই, টোটাল ভালো এবং মন্দটাকে একত্রে বলা হয় প্রারব্ধ। বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারলাম। হ্যাঁ। আচ্ছা, যাক। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, এবার শত্রু ভাব থেকে আমরা যেটা লিখলাম, এই যে একটা জিনিস আমরা লিখলাম, শত্রু ভাব থেকে দেখি হচ্ছে ষড়রিপু। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, ষড়রিপু কাকে বলা হয়। আমি বললাম যে 6 নম্বর ঘরটার থেকে আমরা বিচার করি হচ্ছে এখান থেকে পাপের উদ্রেক হয়।
আমাদের জগতে যত কিছু রকমের পাপ হয়, সেই পাপটা হয় হচ্ছে ষড়রিপু থেকে। দেখুন, আমরা যেহেতু জ্যোতিষ, আমাদের কাজ হচ্ছে একজন সামনের যে মানুষটা আসবে তার জীবনের বিভিন্ন রকম সমস্যা নিয়ে সে আসবে, সমস্যাটাকে বুঝে তাকে আমাদের পথ দিতে হবে, রেমিডিস দেব। কিন্তু রেমিডিসটাই বড় কথা নয়, এই রেমিডির অনেক রকম বিভাগ হয়। সাথে তাকে আমরা দেব হচ্ছে একটা সঠিক পথের দিশা, যে সে কোন কাজটা করবে। তার জীবনে যে সমস্যাটা আসছে, সেই সমস্যাটা কেন আসছে তার এই জন্ম চার্টে স্পষ্টভাবে লেখা আছে। সেই লেখাটাই আমাদের পড়ার কাজ। আমাদেরকে ঈশ্বর সেই আহ আহ, সুযোগটা দিয়েছেন, বা সেইভাবে আমাদেরকে নির্বাচন করেছেন ঈশ্বর। তো এই যে তার জীবনে ভালো বা মন্দ যা কিছু হচ্ছে, সেটা তার জন্ম চার্টে লেখা আছে, এবং সেটা আমরা পড়ব। পড়ে তার কোন কর্মের পরিবর্তন ঘটাতে হবে, সেটা কিন্তু আমরা তাদের চার্ট থেকে বুঝতে পারবো। এবং সেই কর্মের পরিবর্তন করলেই তবে তার, আমরা প্রথম দ্বিতীয় দিন ক্লাসে না, প্রথম দিন ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করেছিলাম যে নিত্য অনিত্য কর্মের মাধ্যমে আমরা কিন্তু অদৃঢ় ভাগ্য তৈরি করে থাকি, তাই কি না? মনে আছে? তো সেই কর্মের পরিবর্তনে আমরা যেটা বলি না, যে ভাগ্য ঠাগ্য বলে কিছু হয় না, সবই কর্ম। তাহলে কোন কর্ম? এই কর্মটা কিন্তু আমাদের এই অনিত্য, যেটা আমরা রোজ নিত্য যে কর্মটা করি, এবং যে সেই কর্মের মাধ্যমে যে ভাগ্যটা তৈরি হয়, সেটাই এই অদৃঢ় কর্ম, অদৃঢ় ভাগ্য। তো সেইটা বিচার করা হয় মূলত এই যে আমাদের সিক্সথ হাউস থেকে। আমরা যে ষড়রিপুর বিচার করি, অর্থাৎ কাম, ক্রোধ, মোহ, মদ, লোভ, আর হচ্ছে মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে ছটা কথা বললাম, তার মধ্যে মোটামুটি সবাই অর্থগুলো বুঝতে পেরেছেন। দুটো জিনিস যাদের একটু বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে মাৎসর্য কথার অর্থ কি। সেটা হচ্ছে ঈর্ষা, অন্যের ভালো দেখে নিজের মধ্যে যে জ্বলন তৈরি হয়, তাকে বলা হয় ঈর্ষা। আর মদ কথার অর্থ হচ্ছে কোনো কিছুতে একদম মত্ত হয়ে থাকা আর কি। এই যে ছটা ভাব, ছটা রিপু, এই ছটা রিপু যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেইখান থেকেই তৈরি হয় কিন্তু পাপের। এবং সেই পাপের থেকেই কিন্তু শত্রুতা। মানে যদি ধরুন আপনার অত্যধিক রাগ হয়ে গেল, আপনি আপনার রাগের কন্ট্রোল করতে পারলেন না, এবং সেই রাগের বহিঃপ্রকাশ হিসাবে আপনি সামনের মানুষটার সাথে এমন কিছু খারাপ ব্যবহার করলেন, যার ফলে সে আপনার শত্রু হয়ে গেল। তো সেইখান থেকে, এই ঘর থেকে কিন্তু বিচার করা হয় রোগ, ঋণ, রিপু, শত্রুতা, চাকরি, পরিষেবা। মানে আপনি যে আহ বিনামূল্যে যে পরিশ্রমটা দেওয়া হয়, তাকে পরিষেবা বলা হয়। সেই পরিষেবার বিচার হয় এই 6 নম্বর ঘর থেকে। স্পোর্টস, যে কোনো খেলা যেটা ইনডোর নয়, সেই খেলার বিচার করা হয় 6 নম্বর ঘর থেকে। এবং প্রতিযোগিতা, একটার প্রশ্ন ছিল প্রতিযোগিতায় হেরে যাওয়া কেন 5 নম্বর থেকে দেখা হয়। আচ্ছা, আমরা শিখেছি, হ্যাঁ। আমরা জেনেছি 12 নম্বর ঘর থেকে বিচার করা হয় ব্যয়ের। অর্থাৎ সেটা, সেই হুম ব্যয় মানে সেটা খরচ হয়ে গেল, মানে সেটা রইলো না। তো এই যে হুম 6 নম্বর ঘর থেকে আমরা দেখছি হচ্ছে এখান থেকে প্রতিযোগিতার বিচার করা হয়। তো আমরা এটা আরেকটু বড় ক্লাসের পড়া, তবু আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। এটাকে বলা হয় ভাবম। তো এইটাকে যদি লগ্ন ধরা হয়, 6 নম্বর ঘরকে একটু বুঝে নাও। এইটাকে যদি লগ্ন ধরা হয়, তাহলে এইভাবে ঘুরে গেলে এই ঘরটাকে বলা হয় এই লগ্নের 12 নম্বর ভাব। এইটুকু বোঝা গেছে? হুম। তাহলে এই ঘরের 12 নম্বর ভাব মানে সেই ঘরে ব্যয় হয়ে যাবে। এই ঘরের যা কিছু এই ঘরে ব্যয় হয়ে যাবে, তাই তো? এটুকু বোঝা গেছে তো? হুম 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 ঘরের থেকে প্রতিযোগিতা যদি দেখা হয়ে যায়, তাহলে সেই প্রতিযোগিতার ব্যয় হয়ে যাওয়া মানে প্রতিযোগিতায় হেরে যাওয়া। বুঝতে পেরেছি? 6 নম্বর ঘর থেকে প্রতিযোগিতা দেখা হয়, এবং প্রতিযোগিতার 12 নম্বর ঘর এটা, এখান থেকে প্রতিযোগিতায় হেরে যাওয়া দেখানো হয়। ক্লিয়ার নাকি ক্লিয়ার হলো? ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এবার 6 নম্বর ঘরের পরে আমরা এই 7 নম্বর ঘরটায় আসি। আচ্ছা, এই এই ঘরটা থেকে আমরা লিটিগেশনও দেখবো।
আইনি ঝামেলা। মামা, ছোট মামার ছোট মামা ছোট মাসি দুটোরই বিচার করা হয় কিন্তু 6 নম্বর ঘর থেকে। ডেইলি রুটিন, আপনার প্রত্যেক দিন জীবনের যে অভ্যাস, সেটাও এই 6 নম্বর ঘর থেকে বিচার করা হয়। অর্থাৎ কেউ 6টার সময় ঘুম থেকে ওঠে, কেউ 11টার সময় ঘুম থেকে ওঠে, কেউ রাত 12টায় ভাত খেতে যায়, রাতের ভাত বা যাই হোক ডিনার যেটা খায়, কেউ 10টার সময় খায়। এই যে ডেইলি রুটিনটা, সেই রুটিন বিচার করা হয় 6 নম্বর ভাব থেকে। এবং এই ডেইলি রুটিনটা কিন্তু আমাদের যেটা বললাম যে অদৃঢ় ভাগ্য, আমাদের ভাগ্য পরিবর্তনের বড় সড়ো একটা কারণ কিন্তু এই ডেইলি রুটিন। যার ডেইলি রুটিনটা সূর্যের ঠিক বিপরীতে, তার কিন্তু মানে ভাগ্যের ক্ষেত্রে বিপর্যয় দেখা যায়, বা নাম প্রতিপত্তি যশের ক্ষেত্রে কিন্তু বিপর্যয় দেখা যায়। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে ম্যাম আমি এখানে 1টার সময় ঘুমোচ্ছি, তখন তো আমেরিকায় তখন 7টা বাজে, তাহলে কি হবে? ওই প্রশ্নটা তার সূর্যোদয় সাপেক্ষে, ওটা একটা তেড়া প্রশ্ন। ওই প্রশ্নটার উত্তর নিয়ে ভাবার কিছু নেই। আমরা এই ভারতবর্ষের যে সূর্যোদয় হয় সেই সাপেক্ষে এই বিচারটা করবো। অর্থাৎ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা যখন শাস্ত্র আলোচনা করব, তখন সেখানে উল্লেখ আছে যে ব্রহ্ম মুহূর্তে মানে বিছানা ত্যাগ করার কথা, অর্থাৎ কিনা সূর্যোদয়ের 48 মিনিট আগে। সেটা এখন আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। তবুও যদি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের আহ দিনটাকে শুরু করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে আহ ভাগ্য, সেই ভাগ্যের কিন্তু বিকাশ ঘটানো সম্ভব। ম্যাম, বলুন। এখানে বলছি যে অনেক কাজ আছে যেগুলো রাত্রেই, অনেকে যে কর্মগত ভাবে যেগুলো রাত্রেই করতে হয়, যেমন ডাক্তারের রাত্রিবেলা ডিউটি থাকবে, পুলিশদের রাত্রিবেলা ডিউটি থাকবে, সেটা তো তারা তাদের কর্ম করছে, এটাতে তাদের আবার খারাপ হবে? না না, সেটা বলছি না। ধরুন সাধারণভাবে আপনার আচ্ছা। ডিউটি রুটিন, ধরুন এই যে ডাক্তাররা, পুলিশরা, এরা রাতে ডিউটি করে এবং এরা প্রায়শই পেটের রোগে ভোগে। খোঁজ নিয়ে দেখবেন, কারণ তাদের ঘুম পূরণ হচ্ছে না। এবার কিভাবে যেন রিলিজ করে এই জিনিসগুলো, এই জ্যোতিষগুলো, জ্যোতিষের যত ভিতরে ঢুকবো দেখবেন কত মজা লাগছে। যে এই 6 নম্বর ঘর একা পুরো জীবনের সমস্ত কিছুকে পাল্টে দিতে পারে। কিরকম? এই যেমন আপনি বললেন যে মানুষটা রাতে ডিউটি করছে, তার মানে তার রাতে ঘুম হচ্ছে না। সে পরের দিন ঘুমালেও কিন্তু তার মধ্যে একটা লেথার্জি কাজ করবে, তার পেটের সমস্যা তৈরি হবে। পেটের সমস্যা যখনই তৈরি তৈরি হবে, তার মানে তার মস্তিষ্কের একটা মানে মাথায় একটু গরম গরম ভাব, একটু রেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। যখনই তার রাগ, মানে এই যে 6 হাউসটা অ্যাক্টিভ হলো, যখনই তার রাগ হলো, সে সামনের মানুষটার সঙ্গে ভুলভাল কথা বলবে। মানে একটা ভালো কথা আপনি জিজ্ঞেস করছেন, কি গো অফিস যাবে না? না, নাচতে যাবো, দেখতে পাচ্ছেন অফিস যাচ্ছে। এই যে একটা ভালো কথা, সেটারও সে রাগান্বিত উত্তর দেবে। তাতে করে আপনার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এই গেল ব্যক্তি জীবনের সম্পর্ক নষ্ট। এটাই যদি অফিসে গিয়ে হয়, তাহলে সেখানে শত্রুতা তৈরি হয়ে গেল, তার আয় ভাবটা নষ্ট হলো। এরকম ভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু এই ডেইলি রুটিন কিন্তু একদম ভীষণ ভাবে প্রভাব ফেলে। বুঝতে পেরেছি? ম্যাম, হ্যাঁ, যেটা বুঝতে পারলাম। খাদ্যের বিষয়টা বললেন না, ওটা এর মধ্যে একজন ডায়েটিশিয়ান বলছিলেন যদি আমরা রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমটা যদি না নিয়ে থাকি, তো পরের দিন আমাদের শরীরে যে হরমোনটা রিলিজ হয় সেখানে আমাদের খিদা বাড়িয়ে দেয়, যার ফলে আমরা স্বাভাবিকের তুলনায় বেশি খেতে ইচ্ছা করে, যার ফলে আমরা কোনোভাবে ওজনটাকে কমিয়ে উঠতে পারি না। তাই ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ডেইলি রুটিনে, অ্যান্ড ডায়েটের জন্য, যারা ওজন কমাতে চায় তাদের জন্য। তাই আপনি যখন বললেন বিষয়টা, তো আমার তখন মনে পড়লো যে একদম কেন বললেন পুলিশে একদম রাত্রি ঘুম হয় না জন্য পেটে এটাই বলছি যে অসুবিধে। ডেইলি রুটিনটা, একটা ডেইলি রুটিন ভুল যদি হয়ে যায়, তাহলে তার ব্যক্তি জীবনে বিভিন্ন রকম প্রভাব ফেলে। সেটা কিন্তু আমরা তার চার্ট থেকেও বুঝতে পারবো। আচ্ছা, এবার 7 নম্বর ঘর থেকে আলোচনা করবো, যেটা হচ্ছে জায়া ভাব বা প্রতিভাব। তাহলে প্রতিভাব থেকেই বুঝেছি যে এই ঘরটা থেকে আমরা স্বামী স্ত্রীর বিচার করব। বৈবাহিক জীবন কেমন যাবে, সুখের হবে না দুঃখের হবে, ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে কিনা, একটা বিয়ে হবে না দুটো বিয়ে হবে, বিয়ের পরেও তার অন্য অ্যাফেয়ার্স থাকবে কিনা, বিবাহিত জীবনে অতৃপ্তি থাকবে কিনা, তাদের সেক্সুয়াল লাইফ সেটা ভালো হবে কিনা। এই সমস্ত কিছুর উত্তর পাবো আমরা 7 নম্বর ঘর থেকে। বলবেন? হ্যাঁ, মানুষবাবু আবার বলুন, শুনতে পাইনি। বলছি ম্যাডাম, আর একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মানে 7 নম্বর ঘর থেকে আমরা দেখব
বৈবাহিক সুখ, বিবাহিত জীবন কেমন যাবে, কোন রকম ডিভোর্সের সম্ভাবনা আছে কিনা, তাদের কনজুগাল লাইফ বা সেক্স লাইফ কেমন চলবে সেটাও আমরা 7 নম্বর ঘর থেকেই দেখবো। কামনা বাসনা বলতে যা কিছু বোঝায় সেটা আমরা 7 নম্বর ঘর থেকে দেখবো। ব্যবসা, আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, এই প্রশ্নটা কমন। তো যে জাতক বা জাতিকা চার্ট আপনি অ্যানালাইসিস করবেন, সেই ব্যক্তি আহ ব্যবসা যদি করতে চায়, তার ব্যবসা হবে কি হবে না, হলে কেমন হবে, সেটাও কিন্তু আমরা 7 নম্বর ঘর থেকে বিচার করব। পার্টনারশিপে ব্যবসা, অনেকেই পার্টনারশিপে ব্যবসা করতে চান, তো সেই পার্টনারশিপে ব্যবসা তার হবে কিনা সেটাও কিন্তু এই 7 নম্বর ঘর থেকে দেখব। ম্যাম পার্টনারশিপ ব্যবসা বললেন তো, চাকরি তো বললেন না এই ঘর থেকে। চাকরি 6 নম্বর ঠিক ঘরে আছে। বলছি, সার্ভিস আচ্ছা দেখা হয় আচ্ছা। 6 নম্বর ঘর থেকে, হ্যাঁ। আর ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে। চাকরিটা 6 নম্বর বললেন না ম্যাডাম? হ্যাঁ, চাকরি 6 নম্বর ঘর। ঠিক আছে। যে কোনো সম্পর্কের বৈধতা, অর্থাৎ লিগাল না ইল্লিগাল, সেটাও দেখা হবে 7 নম্বর ঘর থেকে। 8 নম্বর ঘরে চলে যান এবার, 8 নম্বর ঘর, হুম। নিধন ভাব। নিধন ভাব থেকে বুঝেছি আমরা যে এখানেই মৃত্যু রিলেট করছে, অর্থাৎ আয়ু, একজন ব্যক্তির আয়ু কতদিন সে থাকবে, মৃত্যুর কারণ, কিভাবে সে মারা যাবে। যত রকমের মানসিক ডিপ্রেশন আছে, মানসিক কষ্ট, হতাশা, দুঃখ, যন্ত্রণা, এই 8 নম্বর ঘরটাকে বলা হয় কালপুরুষের ছিদ্র ঘর। অর্থাৎ এই ঘর থেকে সবকিছু আহ যেমন ঢোকে তেমন বেরিয়েও যায় আর কি। তো যত রকম, মানে একটা মানুষের যে যে সময়টায় মানসিক ডিপ্রেশন লেভেলের বাইরে চলে যায়। আমরা 4 নম্বর ঘর থেকেও দেখেছিলাম যে চন্দ্র, যেহেতু ওটা মনের কারক ঘর, ওইখান থেকেও ডিপ্রেশনের বিচার করা হয়। কিন্তু যত রকমের মানসিক পীড়া, পীড়া বলতে ডিপ্রেশন একটা জিনিস, আর সেখান থেকে ভীষণ রকম যন্ত্রণা পাওয়া সেটা একটা জিনিস। সেই ভীষণ রকম যন্ত্রণাটা কিন্তু বিচার করা হয় 8 নম্বর ঘর থেকে। এবং তার সঙ্গেও অপমানিত হওয়া, আপনি অপমানিত হবেন কিনা সেটাও কিন্তু এই 8 নম্বর ঘর ঘর থেকে বিচার করা হয়। কালপুরুষে কি ঘর বললেন? মানে 4 নম্বর ঘরটা থেকে আমরা একটু আগে বিচার করেছিলাম না, যে 4 নম্বর ঘর থেকে মনের বিচার করা হয়, এবং তাই জন্য ওখান থেকে ডিপ্রেশনটা বিচার করতে পারি আমরা। না ছিদ্র ঘর বললেন না, কি ঘর একটা? ভাব, হ্যাঁ, কালপুরুষের অষ্টম ভাবটাকে কালপুরুষের ছিদ্র ভাব বলা হয়। ম্যাম লগ্ন থেকে মৃত্যুর কারণ বললেন না আগে? ওটা জীবনী শক্তি, হ্যাঁ। সে কিরকম সার্ভাইভ করবে, আর এটা হচ্ছে সে কতদিন বাঁচবে, সেই কতদিন। আচ্ছা আচ্ছা। অনার্জিত ধন, যে পয়সাটা আপনি উপার্জন করেননি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেমন লটারি, যেমন আপনার পূর্বপুরুষের ধন সম্পত্তি, বিয়ের পরে শ্বশুর বাড়ির থেকে কোনো রকম যৌতুক পাবেন কিনা বা কোনো রকম প্রপার্টি পাবেন কিনা সেটা, পুলিশি ঝামেলা, ইন্স্যুরেন্স, পেনশন, এগুলো দেখা হয় 8 নম্বর ঘর থেকে। ইন্স্যুরেন্স, পেনশন, মর্গ,
জীবন মৃত্যুর মাঝখানে যা কিছু রিলেট করে সেই সবকিছু 8 নম্বর ঘর থেকে দেখা হয়। এছাড়াও গুপ্ত বিদ্যা, এই যে আপনারা জ্যোতিষ করছেন বা যারা তন্ত্র করে বা যেই রকমের যে কোনো সরকারি বেসরকারি যে সমস্ত সংস্থারা আছে যারা গোপনীয়তাটাকে মেনটেন করে কাজ করে, সেই সমস্ত জব, রিসার্চ, যে কোনো রকম গবেষণামূলক মূলক কাজ, সেটাও কিন্তু এই 8 নম্বর ঘর থেকে বিচার করা হয়। তার মানে তো পৈতৃক সম্পত্তিও এর মধ্যে পড়ছে না, হ্যাঁ, মানে ওটা তো অর্জিত। পৈতৃক সম্পত্তি বলতে পৈতৃক সম্পত্তিটা ধরবো ডিরেক্টলি না, পৈতৃক সম্পত্তিটা আমরা আবার 10 নম্বর ঘর থেকে দেখবো। ধরো বাবার আগের জেনারেশন থেকে যদি কোনো সম্পত্তি পাও, মানে ঠাকুর দাদার বা অন্য কারোর একটা কিছু প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা পেয়ে গেলে এরকম। মানে আর কর্মের মাধ্যমে অর্জিত ধন নয়, এমনি হয়তো যেটা পেয়ে তুমি গেলাম। কর্মের মাধ্যমে পাচ্ছ না, হঠাৎ কিছু পেয়ে গেলে, সেই যত রকমের হঠাৎ কিছু প্রাপ্তি, মানে হঠাৎ প্রাপ্তি বলছে অনার্জিত যে ধনটা যেটা তুমি অর্জন করো। ম্যাম লটারি পাওয়া তো হবে। হ্যাঁ, লটারি বলেছি তো, লটারিটাও তো অবশ্যই। লটারি, জুয়া খেলা, যাদের মধ্যে জুয়া খেলার টেন্ডেন্সি আছে, সেই জুয়া খেলা। 8 নম্বর ঘরটাকে বলা হয় ট্রান্সফরমেশনের ঘর। একটা মানুষকে পুরো আদ্যপন্ত পাল্টে দিতে পারে এই 8 নম্বর ঘর। একটা মানুষের জীবনে যখন যখনই যে কোনো সময়ে যে ট্রান্সফরমেশন গুলো হয়, সেটার কারক এই 8 নম্বর ঘরটাই হয়ে থাকে। ট্রান্সফরমেশন, আপনার মধ্যে পরিবর্তন, রূপান্তর। আপনি ছিলেন একজন, হয়ে গেলেন আর একদম অন্যরকম মানুষ। ছিলেন কেউ একজন চোর ছিল, হঠাৎ করে খুব সাধু হয়ে গেল। এই যে পরিবর্তনটা, একদম পরিবর্তন না, পুরোপুরি রূপান্তর, সেই রূপান্তরটা কিন্তু এই 8 নম্বর ঘর থেকেই দেখা হয়। মানে তাহলে একটা ছেলে একটা মেয়ে, মানে ছেলে হ্যাঁ, থেকে মেয়ে হ্যাঁ, হ্যাঁ, যেটা এরকম। এখন বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো। ম্যাম এটা তাহলে কেমন ঘর? এখানে ভীষণ যন্ত্রণাও দিচ্ছে, আবার কিছু জিনিস আমরা লাইফে প্রাপ্তিও করছি যেগুলো আমরা আমাদের নিজের কর্মের ফলেও না। একটু মিস্টেরিয়াস না ঘরটা? এই ঘরটাই তো জন্য বলা হয়েছে গোপন ঘর, গুপ্ত ঘর, যা কিছু গুপ্ত, যার উত্তর এক কথায় দেওয়া যাবে না। আর যেটা প্রশ্ন, যেটা যেটা নিয়ে ভাবতে গেলে পেঁচিয়ে যাবো পেঁচিয়ে যাবো, সেই পেঁচানোর ঘরটাই হচ্ছে এই অষ্টম ঘর। এই অষ্টম ঘরটা, ঘরের মধ্যে যতগুলো খারাপ ঘর আছে তাদের মধ্যে একদম শক্তপোক্ত খারাপ ঘর, মানে দুস্থান একটা। হয়েছে, 8 নম্বর ঘর লেখা হয়ে গেছে। 9 নম্বর ঘর থেকে বিচার করব ভাগ্য ভাব। এইটাই হচ্ছে আমাদের প্রারব্ধ, অর্থাৎ আমরা কতটুকু ভাগ্য। ভাগ্য অর্থাৎ অর্থ হচ্ছে, আমরা সাধারণত সৌভাগ্যটাকেই বুঝি, যে আমরা কতটা সৌভাগ্যের অধিকারী বা অধিকারিনী, আমরা কতটা ভাগ্যকে এই জন্মে ক্যারি করতে পেরেছি, সেই ভাগ্যের বিচারটা হয় কিন্তু এই 9 নম্বর ঘর থেকে। এছাড়া গুরু, আপনি এই জীবনে কেমন গুরু পাবেন বা কবে পাবেন, সেই গুরুর বিচার করা হয়। ম্যাম আমরা যে জ্যোতিষ শিখছি এটাও তো আমরা গুরু পাই হলো অ্যাকচুয়ালি। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, এই যে ধরুন অনেক রকম ইনস্টিটিউশন আছে, অনেক রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে অনেক রকম শিক্ষার্থীরা আছেন। তো আপনারা এই যে এটাকে বেছে নিলেন, সেই বাছাটাও কিন্তু আপনাদের নিজস্ব চার্ট অনুযায়ী তার ইন্ডিকেশনটা ছিল বলে আপনারা এখানে এসেছেন। না হলে আপনারা আরো অন্য কোথাও যেতে পারতেন, আপনারা প্রতারিত হতে পারতেন। আপনারা যাই হোক, যেটা ভালো মন্দ সেটা আমি আর যেতে এ হবে পরে, তো সেটা বলবো না। যাই হোক, আপনাদের ভাগ্যর ভালো ছিল বলে আপনারা একটা সঠিক জায়গাতে এসেছেন, বা একটা সঠিক ইনস্টিটিউশনে আপনি হতে পেরেছেন। এটাও আপনার নবম ভাব থেকে, মানে এই গুরু নির্বাচনটা। ম্যাডাম একটা কথা বলবো। হ্যাঁ, বলুন, বলুন পিন্টু বাবু, বলুন। পিন্টু বাবু, শুনতে পাচ্ছি না, বলুন। ম্যাম, ম্যাম, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমরা তো জ্যোতিষটা ওপেনই শিখছি, তাহলে এটা কি করে গুপ্তবিদ্যা হচ্ছে? না, এটা ওপেন নয় তো, কি করে ওপেন হচ্ছে? আপনি, আপনাদেরকে প্রথমেই বলা হয়েছিল না যে
আপনি জ্যোতিষ শিখতে চাইছেন, এবার হিসাব করে দেখুন তো যে আপনার গ্রামে বা আপনি যেখানে বসবাস করেন সেখানে কতজন মানুষ জ্যোতিষ শিক্ষা করতে আগ্রহী? খুব সীমিত। এই সীমিত কেন? তার কারণ আপনি হুম গত জন্মের এবং গত জন্মগুলির যে কর্ম ছিল তার দ্বারা কিছু না কিছু শুভত্বকে হুম আপনি অর্জন করেছেন আপনার আত্মায়, এবং তার জন্য আপনি এলিজেবল টু লার্ন দিস সাবজেক্ট। আপনাকে ঈশ্বর নির্বাচন করেছেন এই সাবজেক্টটা পড়ার জন্য। তার অনুমতি ছাড়া আপনি সাবজেক্টটা পড়তে পারতেন না। এটা, এই যে দেখুন, এই যে ছকটা, এই যে আমরা শিখছি, এই ছকটা কি খুব সহজ? এটা যে কাউকে পড়ে দিলে আপনি এই যে একটা লগ্ন চার্ট এঁকে 2 3 4 5 9 8 10 12 দিয়ে একটা কাউকে পড়ে দেবেন, পড়তে দেবেন। বাংলা, ইংরেজি, আমাদের এখন হিন্দি মোটামুটি আমরা কম বেশি সকলে পড়তে পারি, এবং পড়ে তার একটা হুম। অর্থ আমরা বের করে দিতে পারি। কিন্তু এটা কি সবাই পারবে বের করে দিতে? এখন না আপনি না ম্যাম, পারবেন না। যারা ইকোনমিক্স শিখেছে তাদেরটাও তো আমরা পারবো না, কিন্তু সেটা কথা নয়। হুম এইটা যেহেতু আহ আহ, মানে এমন একটা সাবজেক্ট যেটা ওপেন টু অল নয়, এবং সেটা শুধুমাত্র ঈশ্বর নির্দেশ ছাড়া সম্ভব নয়। একটা মানুষের গোপন যা কিছু, যদি একজন ডক্টর হন, তো উনি যেই বিষয়ের সার্জন হবেন বা যেই বিষয়ের স্পেশালিস্ট হবেন, উনি সেইটুকু মানে ওপেন করতে পারবেন, বাকিগুলো নয়। হুম কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যেখানে আপনার উল্টো দিকের মানুষটার, অর্থাৎ আপনার কাছে যে ক্লায়েন্ট আসলো, তার জীবনের প্রত্যেকটা পর্ব ওপেন আপনার সামনে, সমস্ত গোপনীয়তা আপনার সামনে উন্মুক্ত। তার বিবাহিত জীবন, তার সেক্সুয়াল লাইফ, তার ধন সম্পত্তি, তার ভিতরকার মানুষটা সে কেমন, সেই সমস্ত আপনি জানতে পারছেন। এই সমস্ত গোপনীয়তাটাকে আপনার সামনে তুলে তুলে দেওয়ার অনুমতি ঈশ্বর আপনাকে দিয়েছে। তো এটা সহজ নয়, অত সহজ বিষয় নয়। বোঝানো গেল? বোঝাতে হ্যাঁ পারছি? ম্যাম, বুঝতে পারছি। বেশ। আচ্ছা, কি করছিলাম আমরা? ভাগ্য, গুরু। হুম। আচ্ছা, হ্যাঁ তারপর হ্যাঁ। দেখুন, শিক্ষক বা শিক্ষাদান। ম্যাম, পিন্টু বাবু কিছু বলছেন? পিন্টু বাবু তো বলতে গিয়ে চলে গেলেন, আর কিছু বললেন না। বলবেন হ্যাঁ, একটু। উনি বলছেন কি, শুনতে পাচ্ছি না, পিন্টু বাবুর কথা তো আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনারা যদি কেউ শুনে থাকেন আমায় একটু বলুন। হ্যাঁ উনি বলছেন কি যে নবম ঘরটা যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক থাকতেই পারে। নবম ভাবে কিছু থাকলো না, নবম পতি যে ঘরে যাবে সেই ঘর থেকে বিচার করব, সেখানে তো আমরা এখনো আসিনি পিন্টু বাবু। আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা মানে পড়বো, যখন পড়বো। এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকতেই পারে, অনেক ঘর ব্ল্যাঙ্ক থাকতে পারে, তাতে কিছু এসে যায় না তো। এই ঘরে অন্য গ্রহের দৃষ্টি থাকবে তো, অন্য গ্রহের দৃষ্টি পাবো আমরা ওটাতে, ওই ঘরে। এইভাবে কারো না কারো দৃষ্টি পাবো, এই ঘরের প্রতি অন্য কারোর সাথে কি সংযোগ স্থাপন করবে, তার থেকে আমরা বিচার করব। সেটা আমরা আসবো যখন, তখন নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। এখনো এসে পৌঁছাইনি। আচ্ছা, গুরু, এবং এখানটায় লিখবো আমরা বাবা, পিতা। এই পিতার ব্যাপারটা নিয়ে আহ, দ্বিমত আছে। 9th হাউস থেকেও পিতার বিচার করা হয়, 10th হাউস থেকেও পিতার বিচার করা হয়। তবে এই ক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আহ, বিচার বিশ্লেষণের পরে গিয়ে দেখা গেছে যে এই ঘরটা 9th হাউস থেকে বায়োলজিক্যাল ফাদার, অর্থাৎ যার ঔরসে আমার জন্ম হয়েছে, সেই বাবাকে দেখা হয় 9th হাউস থেকে। অনেকের ক্ষেত্রে এমন হয় যে বাবা জন্ম দিয়েছেন কিন্তু সেই বাবা লালন পালন করেননি, অন্য কোনো বাবার কাছে সন্তান মানুষ হয়েছে। সেই বাবা, মানে যার কাছে বাবার যে পিতৃত্বটা, স্নেহ ভালোবাসা, সেটা দেখা হয় 10th হাউস থেকে। মানে দুটোই কিন্তু পিতার কারক। এই ঘর থেকেও পিতা দেখা হয়, এই ঘর থেকেও পিতা দেখা হয়। তাহলে বায়োলজিক্যাল ফাদার, এটা 9th হাউস থেকে আমরা দেখবো। যে কোনো রকম আরেক তীর্থস্থান, যত রকম তীর্থস্থান আছে, সেই সকল তীর্থস্থান 9th হাউস থেকে দেখা হয়। এটা এটা কি একটু কি? তীর্থস্থান লিখবো না দূরযাত্রা লিখবো, মানে লং ট্রাভেল লিখবো কি? দূরযাত্রা আলাদা, তীর্থস্থানটাকে তীর্থস্থান লিখবেন, এবং দূরযাত্রাও 9th হাউস থেকে দেখা হয়। কিন্তু তীর্থস্থান যে কোনো, আপনি দূরযাত্রা করলেন, আপনি চলে গেলেন কাশ্মীর, কিন্তু সেটা তো তীর্থস্থান নয়। ওটাও যেমন 9th হাউস থেকে দেখবেন। এবার আপনি কাশ্মীর নয়, কিন্তু আপনি তারাপীঠ চলে গেলেন, কাছাকাছি, এটা দূর ভ্রমণ হলো না, কিন্তু ওটাও 9th হাউস থেকে বিচার হবে। তাহলে তীর্থস্থান এবং লং ট্রাভেল দুটোই লিখবো, লং তাই তো? ট্রাভেল এবং তীর্থস্থান দুটোই। ম্যাডাম, শিক্ষাদান কি বললেন এই ঘর থেকে দেখা হয়? শিক্ষক
এবং শিক্ষাদান মানে আপনি একজন শিক্ষক হতে পারবেন কিনা, বা আপনি হ্যাঁ। শিক্ষক হিসেবে ভালো শিক্ষা দান, আপনি শিক্ষক হয়েছেন কিন্তু আপনি শিক্ষা দান দিতে মানে কেমন করতে পারছেন, সেটা শিক্ষক হিসাবে আপনি কেমন শিক্ষক হবেন, তার বিচারটা নাইন্থ হাউস থেকে হয়। আচ্ছা, ঠিক আছে। ধর্ম, আপনি কোন ধর্মের মানুষ, বা আপনার আপনি আপনি যে ধর্মটাকে ধারণ করে আছেন সেই ধর্মের বিচারও হয় নাইন্থ হাউস থেকে। এবং বংশ, বংশেরও কিন্তু বিচার করা হয় নাইন্থ হাউস থেকে। 10th হাউস থেকে কর্মভাব। কর্ম, প্রথমে আমরা কর্মটা লিখি। কর্ম মানে কিন্তু কেবলমাত্র জীবিকা নয়। কর্ম বলতে আপনি যে কাজটাই করছেন, যে কাজ, যে কোনো কাজ, সেই কাজটাই হচ্ছে কর্ম। এছাড়াও জীবিকা, জীবিকা এবং কর্ম দুটো আলাদা আলাদা করে লিখবেন। 10,000 এটা। 10th হাউস, হ্যাঁ। জীবিকা, কর্ম, আপনার নাম, যশ, প্রতিপত্তি, পৈতৃক সম্পত্তি, আপনার অফিসের বস, যে কোনো রকম উচ্চ পদ, ম্যানেজার লেভেলের যে পদগুলো হয় সেই ধরনের যে কোনো রকম উচ্চ পদ। ম্যাম আমি একটা মিস করে গেছি বোধহয়, একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। না আপনি বলবেন। ম্যাম নাম যশ প্রতিপত্তি, পরে কি বলেন? কি বললাম, কেউ একটু বলে দিন, আমার তো অফিসের বস, উচ্চ পদ। উচ্চপদ। হ্যাঁ। পৈতৃক পৈতৃক সম্পত্তি। আপনার যে কোনো রকম প্রতিষ্ঠা, অর্থাৎ মানে আপনি সাকসেস পেয়েছেন, সেই সাকসেসের যে লেভেলটা, সেটা 10th হাউস থেকে দেখা হয়। নাম, যশ, প্রতিপত্তি, নিজের প্রতিষ্ঠা, কর্মস্থান, কর্মস্থানে। ম্যাম এটা, বলুন। ম্যাম এটা কি সাফল্য লিখতে পারি, নিজেদের সাফল্য? একদম একদম। তারপরে আপনার কর্মস্থানে আপনার কলিগদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, কাজের জায়গায় আপনার মানসিক শান্তি থাকবে কিনা, এই সবকিছু বিচার করা হবে 10th হাউস থেকে। এবং পিতাও লিখবেন। বায়োলজিক্যাল ফাদার ছিল আমার নাইন্থ হাউস, আর এই ফাদার হচ্ছে, যদি সে বায়োলজিক্যাল ফাদার নাও হয় কিন্তু সে আমার বাবা, বাবার কাছ থেকে যা যা পাওয়ার সব আমাকে সে দিয়েছে, সেই মানুষটাও কিন্তু, সেই মানুষটার বিচার করা হয় সেই বাবাই 10th হাউস। 11th হাউস থেকে লিখি প্রাপ্তি ভাব, আয় ভাব। যত রকমের ইচ্ছার পূর্তি, আপনার যা যা মনস্কামনা আছে সেই মনস্কামনা পূর্ণ হবে কিনা, তার বিচার করা হয় 11th হাউস থেকে। সমস্ত রকম ইচ্ছার পূর্তি। কর্মের মাধ্যমে যে প্রাপ্তিটা, ইনকামটা আমরা করি, কাজ করার পরে কাজের যে দ্বিতীয় নম্বর ভাগ, আচ্ছা কাজের মাধ্যমে যে ইনকামটা আমরা করি, সেই ইনকামটাও কিন্তু 11th হাউস থেকে দেখা হয়।
বড় দাদা বা বড় দিদি। 3 নম্বর ভাব 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 থেকে আমরা দেখেছিলাম ছোট ভাই বোন। আচ্ছা, 3 নম্বর ভাবে একটা অ্যাড করে নিন, এটা হচ্ছে মিডিয়া। আর এখান থেকে 11th হাউসে লিখুন বড় দাদা বা দিদি। এবং এই ঘর থেকেও বন্ধুর বিচার করা হয়। বন্ধু। ম্যাম আর একবার বলুন না, কি বললেন? কোনটা কোনটা বলবো? ওই প্রাপ্তি ঘর থেকে। আচ্ছা, যত রকমের ইচ্ছের পূরণ বা ইচ্ছের প্রাপ্তি, কর্মের মাধ্যমে আপনার যে আয়টা হয়, কাজ করার পরে যে আপনি স্যালারিটা পান, সেই ইনকামটা 11th হাউস থেকে দেখা হয়। বড় দিদি বা বড় দাদা। বন্ধু বন্ধু। আপনি আনমিউট করুন, আনমিউট করুন, না আনমিউট করুন, শোনা যাচ্ছে না। বড় দিদি বা বড় দাদার সঙ্গে সম্পর্কটাও কি হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বোঝায়? হ্যাঁ, সেটাই। বন্ধু হচ্ছে 4 নম্বর ঘর থেকে বলা হলো আমার 11 হাউস থেকেও বন্ধু। হুম। হ্যাঁ, 11th হাউস এই থেকে। দুটো বন্ধু কি আলাদা? হ্যাঁ, 4 নম্বরের বন্ধুটা হচ্ছে আপনার ইমিডিয়েট বন্ধু, অর্থাৎ আপনি যেখানে থাকছেন তার চারিপাশের যে বন্ধু, ছোটবেলাকার বন্ধু। আর এই 11th হাউসের বন্ধু যেটা হচ্ছে একদম ইন্টারনেট কানেক্টেড হয়ে গেল, বা নেটওয়ার্কিং ভাবে যে বন্ধু হলো, মানে সামগ্রিক ভাবে জীবনে যত বন্ধু, সেই সমস্ত সামগ্রিক বন্ধুর বিচারটা করা হয় 11th হাউস থেকে। 4th হাউসের বন্ধু হচ্ছে আপনার বাড়ির কাছাকাছির বন্ধু, পাড়ার বন্ধু। কিন্তু 11th হাউসের বন্ধু হচ্ছে সে জগতের যেখানেই থাকুক না কেন, সে আপনার বন্ধু। সেই বন্ধুটা হচ্ছে 11th হাউস থেকে দেখা হয়। এবং নেটওয়ার্কিং যা কিছু, সেটাও 11th হাউস থেকে দেখা হয়। এই ঘরটাও আমাদের কাছে ভীষণ ভাইটাল একটা ঘর। কারণ আমাদের জীবনের চাহিদা, যত রকমের চাওয়া পাওয়া, এই পেলাম না কি চেলাম, কি পেলাম না কি পেলাম কি চেলাম না, এই যত রকমের প্রশ্ন এবং যা কিছু তা কিছু নিয়ে যা কিছুর উত্তর, সমস্ত চাওয়া পাওয়ার উত্তর আমাদের এই 11th হাউস দেবে, যে আমরা যা চাইছি, যেভাবে চাইছি, সেই চাওয়াটার পূরণ হবে কি হবে না। সঙ্গীতা কি বলছেন বলুন। কি ম্যাম আমাকে বলছেন? হ্যাঁ, আপনি আনমিউট করলেন, কিছু বলবেন? না না বলুন। আচ্ছা, ঠিক। আচ্ছা, তারপরে আমরা লিখবো হচ্ছে শেষ, একদম শেষের ভাব, এটা হচ্ছে ব্যয় ভাব। কতটা খরচ করবেন, কাদের কাদের জন্য খরচ করবেন। এরকম প্রচুর মানুষ আপনাদের বাড়ির লোকদের ক্ষেত্রে দেখবেন, যে বাজারে গেলে পরেই যা টাকা নিয়ে চলে যায়, 1 টাকাও ফিরিয়ে আনতে পারে না। যতই ইনকাম করুক, মাসের শেষে দেখবো যে জিরো হয়ে গেছে। ব্যাংকে টাকা রাখলেও ব্যাংকের থেকে টাকা থাকে না, উধাও হয়ে যায়। এই যে সমস্ত কিছু খরচের যা কিছু হিসাব নিকাশ, সেই কেন খরচ এবং কোন পারপাসে খরচ, সেইটার উত্তর দেবে হচ্ছে আমাদের 12th হাউস। এটা মোক্ষের ঘর। এই ঘর থেকে মোক্ষ দেখা হয়। অন্তিম দশা, একজন মানুষের অন্তিম দশা এই ঘর থেকে বিচার করা হয়। বন্দি ম্যাম, দশা লিখুন। হ্যাঁ। ম্যাম ব্যাংক থেকে যে টাকাগুলো উড়ে যায় মানে হ্যাকিং হয় এটাও কি দেখা হয়? হ্যাঁ, চৌর্যবৃত্তি, চুরি হয়ে যাওয়াটা 6th হাউস থেকে দেখা হয়। আচ্ছা, আর কিন্তু 12 চুরি হাউস খরচ হলো, বললেন? খরচটা আপনি যা কিছু ব্যয় বা খরচ, ওই খরচটা দেখবেন 12 নম্বর ভাব থেকে।
আচ্ছা আচ্ছা। কি বললাম শেষে? আইসোলেশন বা বন্দি দশা। একটা আপনি কিছু লিখছেন না, এরপরে যদি হারিয়ে যায় আমরা কিন্তু কেউ দেবো না। আমি না কথাটা কেটে গিয়েছিলাম, শুনতে পাইনি বন্দি দশা যে বলেছেন আপনি। এখন শুনতে পেলাম আইসোলেশন ও বন্দি দশা। হ্যাঁ হ্যাঁ, লিখুন লিখুন। ম্যাম মেডিকেল এক্সপেন্ডিচারও তো বোঝায় তাহলে? হ্যাঁ, আমরা আসবো, আসছি, এখনো এসে পারিনি, লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর হসপিটাল। হসপিটাল রিলেটেড যা কিছু, সেটাও হচ্ছে এই 12 নম্বর ঘর থেকে দেখা হয়। বিদেশ যাত্রা। বিদেশ রিলেটেড যা কিছু, বিদেশে যেতে পারবো কিনা, বিদেশে বসবাস করতে পারবো কিনা, বিদেশে চাকরি পাবো কিনা, বিদেশি সংস্থায় চাকরি পাবো কিনা, বিদেশি টাকা পাবো কিনা, এই বিদেশি যা কিছু সবকিছু এই 12 নম্বর ঘর থেকে দেখা হয়। পরলোক, মৃত্যুর পরের যে অবস্থান, সেটাও এই 12 নম্বর ঘর থেকে দেখা হয়। শয্যা মানে বিছানা, অর্থাৎ আপনার শয্যা সুখ বলতে রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে আমি খুব আরাম অনুভব করি, আর আমার বিছানায় শুলেই গায়ে ব্যথা হয়, আমার ঘুম ভালো হয় না, এই যে সমস্যাগুলো, মানে বিছানার সঙ্গে ঘুমের যে সমস্যা, সেইটা দেখা হয় শয্যা সুখ, দেখা হয় 12 নম্বর ঘর থেকে। প্লাস আমরা শয্যা সুখ বলতে আরো একটা সুখটাকে বুঝি, সেটা হচ্ছে সেক্সুয়াল লাইফে আচ্ছা। একটা প্লেজার। তো আমাদের পার্টনারের সঙ্গে আমাদের সেই প্লেজারটা থাকবে কিনা, সেটাও কিন্তু এই 12 নম্বর ঘর থেকে দেখা হয়। বলছি আমরা ঘুম পড়া থেকে বিচার করব। কোনটা? ঘুম, ঘুম ঘুম স্লিপ। 12 নম্বর ঘর থেকে, 12 এবং 4। ঠিক আছে। ম্যাম, এখন যেটা যেভাবে আমরা চার্টটা লিখছি সেটা তো মেষ লগ্ন সাপেক্ষে। এবার সেটাই যদি ওই আগের দিনের মতো বৃষ বা এরকম চেঞ্জ হতে থাকে, সেই রকম অনুযায়ী ঘরগুলোও চেঞ্জ হবে তো? হ্যাঁ, মানে এই যে আমি 1 থেকে 12টা ভাবের নাম জানলাম, এবং কোন ভাব থেকে কোন বিচার করা হয় সেটা জানলাম। হুম। এবার যখন মেষ রাশির বদলে ওটা কর্কট হয়ে যাবে, তাহলে কর্কটটাকে 1 ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে ঘুরে ঘুরে এসে আমার মিথুন হবে 12, কিন্তু ওই 12 নম্বর মিথুন রাশি থেকেই কিন্তু আমরা 12 নম্বরের বিচারটা করব। যেমন মেষের ক্ষেত্রে আমরা মিন থেকে 12 বিচার করছি, কর্কট যদি কারোর লগ্ন হয়, তার মিথুন কিন্তু 12 নম্বরের বিচারটা হবে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা, মাথার মাথার পিছনের যে অংশটা, এটাও কিন্তু 12 নম্বর ভাব থেকে বিচার করা হয়। ম্যাম, এই যে আপনি বললেন কর্কটের 12th হাউস মিথুন, তার মানে মিথুনে যেমন মেষ লগ্নের বললেন যে সহজ ভাব 3 আছে। নম্বর, মেষের 3 হয়ে গেল, আহ, কিন্তু উম, কর্কটের 12। বারবার সেটা হলো, কিন্তু সে এই যে অ্যাক্টিভিটিটা মেষের বললেন যে সহজভাবে যেসব ব্যাপারগুলো আছে, তাহলে কর্কটের যখন 12th হাউস, তখন সেই ব্যাপারগুলোই থাকবে, না না পাল্টাবে না। না, না না, একদমই থাকবে না। 3 নম্বর ঘরটা হচ্ছে, দেখুন মেষ লগ্নের সাপেক্ষে বলেছি, এটা তো কালপুরুষের যে ঘর, আর হুম মেষ লগ্নের ঘর, এটা একই। যাদের মেষ হুম লগ্ন তাদেরই হচ্ছে কালপুরুষের যে চার, সেটাই। হুম মেষ লগ্নের সাপেক্ষে 3 নম্বর, মানে মাথায় রাখবেন ভাবগুলো, যে 3 নম্বর ঘর থেকে আমার কি বিচার করা হচ্ছে। এবার প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে লগ্নটাকে 1 ধরতে হবে, 1 নম্বর ঘর। ও বুঝেছি, এক তার মানে দুই তিন কর্কটের 3 নম্বর ঘর হচ্ছে কন্যা, তাহলে আচ্ছা, কন্যা থেকে কালপুরুষের যে তিন তিন নম্বর নম্বর ঘরের ঘরের বিচার বিচার, হ্যাঁ, সেইগুলোই এটা করতে হবে। একদম একদম। হুম। এটাই থ্যাংক আবার ইউ ম্যাম। যখন তুলা হয়ে যাবে, সে তখন তুলার ক্ষেত্রে মিনের থেকে আমরা 3 নম্বরের বিচার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক এই আছে। যে ভাবগুলো, 12টা ভাব, আমাদের ভাবের নাম এবং কারকত্ব মনে রাখতে হবে, এবং যখনই যার লগ্ন বেরোবে, সেই লগ্নটাকে 1 ধরে বাকি বিচারগুলো করতে হবে। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ ম্যাম বলছি, ধরুন কেউ ধরুন কেউ তন্ত্র সাধনা করছে, সেটা কোথা থেকে দেখবে, 8 না 12? কি বললেন বুঝতেই পারলাম না।
হ্যাঁ বলছি বলছি, ধরুন কেউ তন্ত্র সাধনা তন্ত্র করছে, এইট তাহলে এইট এইট, তন্ত্র এইট। তাহলে আপনি যে বলছেন মুখ, মোক্ষ, মোক্ষ তন্ত্র নয়। মোক্ষ হচ্ছে আপনার, তাই তো? মোক্ষ হচ্ছে ইহজাগতিক মায়া ছাড়িয়ে যাওয়ার পরে মানুষ যে যোগী হয়ে যাওয়ার পরে সিদ্ধি লাভ হয়ে যায় তাকে মোক্ষ বলে। মোক্ষ ম্যাম আচ্ছা আমি আচ্ছা। আমি একটা কথা বলছি, বললাম কি চাকরি অনেকগুলো হাউস থেকে চাকরি দেখতে পেলাম। একটাই ঘর থেকে চাকরি দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে 6 নম্বর ঘর। 10 নম্বর ছয় ঘর না, থেকে জীবিকা দেখতে পেয়েছেন। না না, আয় ভাব, আয় আয়, ভাবটা। আয় তো অনেক রকম ভাবে, ইনকাম, ইনকামটা তো আপনি অনেক রকম ভাবে করতে পারেন। আপনি বাপের বাড়িতে বেড়াতে গেলেন, মা 1,000 টাকা দিয়ে দিল, এটাও ইনকাম। আপনি আচ্ছা। শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন, শাশুড়ি দিয়ে দিল, সেটাও ইনকাম। কিন্তু আপনি কর্মের মাধ্যমে ইনকাম করছেন, সেটা হচ্ছে 10th 12th অর্থাৎ 11 হাউস। বুঝতে পারলাম। আর হুম এখানে 2 নম্বর ঘর থেকে হচ্ছে আপনার সামগ্রিক, আপনার জীবনে যা সম্পদ আর কি, সেই সমস্ত সম্পদটা দেখা হচ্ছে 2 নম্বর ঘর থেকে, টোটাল, হুম হুম টোটাল সম্পদ। আবার হুম সেই সম্পদের কিছু কিছু ভাগ এমন, 4 নম্বর ঘর থেকে আমরা কি পেয়েছি, স্থাবর সম্পত্তি, জমি জমা হ্যাঁ বাড়ি ইত্যাদি। হুম। হুম, ভূমি জমি। এই প্রত্যেকটা, আর হ্যাঁ বলুন। আরেকটা, আরেকটা বললেন মিডিয়া, বললেন আপনি 3 নাম্বার হাউস থেকে, হ্যাঁ হ্যাঁ। তাই তো? হুম। তৃতীয় ভাব থেকে। তো এবার কিন্তু রাহুটা রিপ্রেজেন্ট করে 4। রাহু কেন রিপ্রেজেন্ট 4 কেন করবে, চন্দ্র রিপ্রেজেন্ট করে 4। রাহুর আচ্ছা। কারকত্ব তো আলাদা আলাদা। এবার এই রাহুই যখন প্রত্যেকটা ঘরে বসবে, আলাদা আলাদা রকম ভাবে ফল দেবে, সেটা আমরা পরে শিখবো। এখন মোটামুটি আমরা এই যে কটা ভাব জেনেছি, এই ভাবগুলো দেখুন, এক একটা ভাবের কারকত্ব আরো 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 অনেক থাকে। তবে মোটামুটি আমরা কাজ করতে গেলে যে প্রশ্নগুলোর সম্মুখীন হই, সেই প্রশ্ন সাপেক্ষে এই যে ভাবগুলো এনাফ। তারপরেও আপনাদেরকে বই কিনতে বলেছি, সেই বইগুলো থেকে আপনারা নিজেদের মতন জ্ঞান পরিধি বাড়াবেন এবং সেইভাবে প্র্যাকটিস করবেন। তবে এই যে যতগুলো করে আমরা আজকে কারকত্ব শিখেছি, এইগুলো কিন্তু একটাও ঘোরা চলবে না। একটা না মানে একটাও নয়। ঠিক আছে? তাহলে আজকে, বন্দি দশা, হ্যাঁ বন্দি দশা, বন্দি দশা আইসোলেশনটা যে বললেন ওটা কি? 12 নম্বর ঘর, আপনি কারাগার, কারাগারে আপনি থাকবেন কিনা, মানে আমরা জেল হবে কিনা। আচ্ছা, 6 নম্বর ঘর থেকে কি দেখা হয়? না, 6 নম্বর ঘর থেকে আইনি ঝামেলা, লিটিগেশন, আপনি কেস, কেস কামারি আপনার নামে হবে কিনা সেটা দেখা হয়। ম্যাম কর্মহানি কোথা থেকে দেখা হয়, মানে চাকরি চলে যায় এরকম ব্যাপার যে কোথা থেকে থাকে? কর্মের 12, কর্ম। সেগুলো নিয়ে আমরা পরে, শুধুমাত্র ওটা দিয়ে হবে না, ওটার সঙ্গে তখন কানেকশন থাকতে হবে বিভিন্ন, এগুলো আরো ডিপ, আস্তে আস্তে শিখবো। তবে এই যে মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, সেই প্রশ্নগুলো দিয়ে নিজেরা নিজেরা উত্তর খোঁজার চেষ্টা করুন, যেটুকু পারবেন, আবার পারবেন না, তবে অনেক কিছু পারবেন। তাহলে আমরা আজকের মতন এই পর্যন্ত ক্লাস কমপ্লিট করছি। ম্যাম, হ্যাঁ মাথার পিছনের অংশ আর কিছু লিখবো না তো এখানে? হ্যাঁ, তাই 12th হাউস মাথার পিছনের অংশটা। ঠিক আছে। আর আমরা 11 নম্বরটা আয় ভাব বা লাভ ভাব লিখে দিই, লাভ ভাব লিখতে পারি। আয় হ্যাঁ, ভাব, লাভ ভাব, প্রাপ্তি ভাব যেটা। ঠিক আছে। ঠিক আছে, শুভরাত্রি, সকলে ভালো থাকুন। আবার নেক্সট দিন শুভরাত্রি পড়া হবে ম্যাম। আমাদের। গুড শুভরাত্রি। নাইট। রাইট ম্যাডাম।